আচ্ছা, রেকর্ড করেই দিলাম। তো পরবর্তীতে দেখা আমাদের আরেকটা স্টেপ হচ্ছে কি, সলভিং প্লাস লার্নিং। আসলে এটা আসলে প্লাস না, এটারে অন্য একটা চিহ্ন দেই। সলভিংয়ের সাথে সাথে লার্নিং, সাথে সাথে লার্নিং বলতে প্যারালালি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা সবাই প্রথমে করতে যাই, যে আগে আগে হচ্ছে আমরা শিখতে চাই, তারপরে হচ্ছে আমরা ওইটা দিয়ে প্রবলেম সলভ করতে চাই। তাহলে ব্যাপারটা কি হয় দেখো, ধরো তুমি বিএফএস শিখলা, তুমি জানো বিএফএস এর কাজটা কি, যেভাবে বিএফএস এর কাজটা আছে তুমি জানো যে হ্যাঁ এইভাবে 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 বিএফএস হয়, ধরো তুমি জানো। দেন তোমাকে যদি তুমি কি করবা, যখন বিএফএসটা শিখবা তারপর হচ্ছে বিএফএস রিলেটেড প্রবলেম সলভ করবা। হ্যাঁ, আমি বিএফএস রিলেটেড প্রবলেম সলভ করবো, তখন তোমার মাথায় অলরেডি আছে একটা প্রবলেম। ধরো আমি কন্টেস্ট দিলাম বিএফএস এর, তোমার মাথায় অলরেডি আছে যে হ্যাঁ এই প্রবলেমটা বিএফএস দিয়ে সলভ করা যাবে। তখন তুমি কি, তুমি অনেক কিছু জানো, ধরো এগুলো হচ্ছে তুমি যা যা জানো ওই অ্যালগোরিদমগুলো, এই গোল গোল চিহ্নগুলো হচ্ছে অ্যালগোরিদমগুলো। এখন তোমার মাথায় হচ্ছে বিএফএস এইখানে, এটা ধরো বিএফএস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিএফএস। এখন তুমি যখন ওই প্রবলেমটা সলভ করতে যাবা, তুমি কিন্তু জানো যে তোমার এই প্রবলেমটা বিএফএস, তুমি কি তোমার অন্য কোনো অ্যালগরিদম দিয়ে এটার চেষ্টা করবা, তুমি ডিরেক্টলি এটা দিয়ে চেষ্টা করবা। অনেকক্ষণ যখন না পারবা তখন হয় তুমি সলিউশন দেখবা, অথবা তুমি টিউটোরিয়াল দেখবা, বা যাই দেখো, তুমি পরে প্রবলেমটা সলভ করবা। কিন্তু তুমি দেখো তোমার মাথায় স্টোর করা আছে কি কি, তোমার মাথায় স্টোর করা ছিল কিন্তু ধরো এর এতগুলো অ্যালগরিদম বা এতগুলো ডাটা স্ট্রাকচার, কিন্তু তুমি কিন্তু এই শুধুমাত্র হিট করছো তোমার এই বিএফএস এর মধ্যে, কারণ তুমি জানো প্রবলেমটা বিএফএস দিয়ে সলভ করা যায়। দেন তুমি এটা সলভ করলা, এইটা যতটা ইফেক্টিভ হবে, ধরো এইটাতে যদি তোমার 70%, আচ্ছা 70% হবে না, এটা তো তোমার ইফেক্টিভ হবে ধরো 50%, 50% ইফেক্টিভ হবে, কারণ তুমি দেখো সবগুলা অ্যালগোরিদম হিট না করে তুমি ডিরেক্টলি বিএফএস হিট করতেছো। আরেকটা হচ্ছে তুমি তোমার একটা প্রবলেম দিলাম, আগে হচ্ছে বিএফএস শিখছো, তারপর হচ্ছে প্রবলেম দিছি, আর এখন হচ্ছে তোমাকে আমি একটা প্রবলেম দিলাম, এখন বললাম তুমি প্রবলেমটা সলভ করো। এখন হবে কি, তুমি তোমার জানা যে এই অ্যালগোরিদমগুলো আছে সবগুলো অ্যালগোরিদমে হিট করবা, এটাতে হিট করলা, এটাতে হিট করলা, যে এইটাতে তুমি এটা দিয়ে সলভ করা যায় কিনা, বা এইটা দিয়ে সলভ করা যায় কিনা, এটা দিয়ে সলভ করা যায় না, পরে তুমি একটা সময় দেখলে বিএফএস দিয়ে সলভ করা যায়। অথবা তুমি সবগুলোতেই হিট করলা, তোমার মাথায় যতগুলো নলেজ আছে তুমি সবগুলো দিয়েই ট্রাই করলা, কিন্তু তুমি সলভ করতে পারো না। পরে তুমি টিউটোরিয়াল দেখলা, ওটা বিএফএস, তখন বিএফএস দিয়ে আরও একটু চিন্তা করলা। তাহলে তুমি দেখো তো এখানে তুমি কত বেশি চিন্তা করতেছো না, এখানে কিন্তু চিন্তা করতেছো বেশি। আর প্রোগ্রামিং আসলে কিছুই না, অল ওভার মানে থিঙ্কিং, জাস্ট থিঙ্কিং নলেজ প্রোগ্রামিং, এছাড়া কিছুই না। তো তারপরে যদি তুমি প্রবলেমটা বিএফএস দিয়ে সলভ করো, তাহলে হচ্ছে তোমার এটা 80 to 90% ইফেক্টিভ হবে, ঠিক আছে? তো আমরা মোস্ট অফ দ্য টাইম আগে শিখতে চাই, পরে হচ্ছে সলভ করতে চাই। তো আর একটা অ্যালগোরিদম শেখার জন্য বা একটা প্রবলেম সলভ করার জন্য বেসিক কিছু জিনিস তো লাগেই। আর এই বেসিক কিছু জিনিসগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আসলে কভার হয়ে গেছে। এখন এর মধ্যেও কিছু জিনিস আছে যেটা তোমরা মানে খুব বেশি পারো না। ধরো তুমি 2D আরও ভালো মতো করতে পারো না, ধরো তুমি 2D আরে হ্যান্ডেল করতে পারো না, বা স্ট্রিংয়ের অনেক প্রসেসিং আছে সেই জিনিসগুলো তুমি পারো না, বা রিকার্শনটা খুব বেশি ভালো বুঝো না। বাট তুমি এই সব জিনিসগুলোর উপর যদি হালকা হালকা নলেজ থাকে, তুমি যখন তোমার নলেজগুলো অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা, কিন্তু পারবা না। পরে যখন তুমি টিউটোরিয়াল দেখবা বা এডিটোরিয়াল দেখবা অথবা সলিউশন দেখবা, যাই দেখো, টিউটোরিয়াল দেখো বা সলিউশন দেখো, দেখলে তুমি অন্যজনের কোড, অন্যজনের আইডিয়া দেখলে, তখন হচ্ছে তুমি দেখবা এই যে তুমি হালকা যে জিনিসগুলো পারো ওই জিনিসগুলোও প্র্যাকটিস হয়ে যাবে আস্তে আস্তে, তুমি যখন সলভ করতে থাকবা। তার মানে তুমি এই যে এখানে উপরে হালকা হালকা যে জিনিসগুলো শিখছো, এই জিনিসগুলো তো তোমার প্রবলেম সলভিংয়ের মাধ্যমে প্রতিদিন ইমপ্রুভ হইতেছে। প্রতিদিন তুমি যখন প্রবলেম সলভ করবে এই জিনিসগুলো ইমপ্রুভ হইতেছে। বাট তোমার কিন্তু বিএফএস আর শেখা হইতেছে না এখন আমার কাছে আর কি। আমি যদি তোমাদের শুধুমাত্র বেসিকগুলাই শেখাই, তোমার বিএফএস আসলে শেখা হবে কি না, গ্রাফ থিওরি, ডিপি, গ্রিডি, এরকম অনেক টেকনিক্স আছে যেগুলো আসলে আদৌ শেষ হবে কি না। আর এমনও তো না যে আমি তোমাদের সব সময়ই ক্লাস নিতে থাকবো যতদিন তোমরা ক্যাম্পাসে আসো, এরকমও না। আমি প্রবাবলি খুব বেশি দিন আর ক্লাস নিতে পারবো না, কারণ আমি পড়াশোনা শুরু করছি, আর সামনে মাস্টার্সেও ভর্তি হব। তো মাস্টার্সে ভর্তি হলে আমার হাতে সময় খুব কমে আসবে, তখন আসলে আমি হয়তো আমার সাইডের যত যা আছে, ধরো তোমাদের ক্লাস বলি, ব্রেন স্টেশনের মানে ব্রেন হাউসের ক্লাস বলি,
বা যেখানেই আমি যা করি সব জিনিসগুলোকে আমি একটু কমাই নিয়ে আসবো, কারণ আমার তখন এমএসসি করবো, তো আমার এমএসসিতে সময় দেওয়া লাগবে, আমার জবে সময় দিতে হবে, প্লাস হচ্ছে আমার ড্রিম জবে লেগে সময় দিতে হবে। মানে আমি হচ্ছে আমার জবের জন্য প্রিপারেশন নিতেছি অলরেডি, তো এরকম আমার জবের জন্য প্রিপারেশনে সময় দেওয়া লাগবে, আমার বর্তমান যে জব আছে সেই জবের জন্য প্রিপারেশন নিতে হবে, মাস্টার্সের জন্য প্রিপারেশন নিতে হবে। তো দেখা যাবে খুব বেশি একটা সময় থাকবে না তোমাদের সময় দেওয়ার। কিন্তু যারা এই যে তোমরা থার্ড ইয়ারে আসো বা থার্ড ইয়ারে উঠবে 1 সেমিস্টার 2 সেমিস্টার পরে, তারা আসলে তাদের কিন্তু অলরেডি অ্যালগোরিদমের কোর্স শেষ, এখানে ম্যাক্সিমামেরই অ্যালগোরিদম কোর্স শেষ, ডাটা স্ট্রাকচারের কোর্স শেষ। কারণ আমি চাইতেছি তাদের হালকা কিছু হইলেও ধরায় দিতে, যে যাতে করে তোমরা সামনে মানে অ্যাটলিস্ট ধরো আমি তোমাদের বিএফএস শিখাই দিলাম, এখন এই বিএফএস এর আবার অনেকগুলো মডিফিকেশন আছে, 0-1 বিএফএস এরকম মডিফিকেশন আছে, বা একটা প্রবলেম তুমি পড়লে বুঝবাই না যে আসলে এটা বিএফএস দিয়ে সলভ করা সম্ভব, ওইটা তুমি বিএফএস দিয়ে সলভ করতেছো। বিএফএস দিয়ে যে কত ধরনের প্রবলেম সলভ করা যায়, বিশেষ করে তোমার ট্রি প্রবলেম আছে, অনেক ট্রি এর প্রবলেম। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো কোশ্চেন বলো। এই যে ধরেন যে কোনো একটা প্রবলেম, মানে অ্যালগোরিদম তো অনেক অ্যালগোরিদম, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা কি প্র্যাকটিসের ফলে সম্ভব যে একটা প্রবলেম দেখলেই আমি বুঝতে পারবো যে এটা এক্স্যাক্টলি এই অ্যালগোরিদম দিয়ে সলভ করা পসিবল, নাকি অন্য কোনো এক্সট্রা টেকনিক আছে? আচ্ছা আমি বলতেছি সেই জিনিসটা, ঠিক আছে, আমি বলতেছি এই জিনিসটা বলার পরে বলতেছি সেটা। তো ধরো তোমার এই বিএফএস ডিএফএস দিয়ে অনেক ট্রি এর প্রবলেম সলভ করা যায়, কারণ এই ডিএফএসটাকে মডিফিকেশন করা লাগে, বা অন্য অনেক প্রবলেম আছে। টপোলজি শর্ট আছে, যেটা আমরা টপ শর্ট বলি, ওইটা হচ্ছে গ্রাফকে শর্ট করে, তো ওই জিনিসটা হচ্ছে বিএফএসটা মডিফাই করে হচ্ছে বানায়। তো এই আমি যদি তোমাদের শুধুমাত্র বিএফএস আর ডিএফএসও শিখাই দেই, যদি তোমরা এই দুইটা জিনিস ভালোভাবে আমি শিখাই দিতে পারি, তাহলে এই যে টপ শর্ট বা যেই জিনিসগুলো নেক্সট আসবে সেই জিনিসগুলো আসলে তোমরা শিখে যেতে পারবা। তো প্রবাবলি আমি তোমাদের আর 2-1 মাস সময় দিতে পারবো, হয়তোবা যদি করোনা চলে যায়, কোভিড চলে গেলে, ভার্সিটি খুলে গেলে, তখন আসলে আমি মাস্টার্সে ভর্তি হয়ে যাবো, তখন প্রবাবলি তোমাদের অনেক সময় কম দিতে পারবো, ঠিক আছে। তো তখন যাতে তোমরা আসলে খুব বেশি হতাশ না হয়ে যাও, আর হচ্ছে ফাইনালি আমাদের জব তো করতে হবে সবার, তাই না, জব যাতে ঢুকতে পারো, তো সেই জন্য আসলে আমি চাচ্ছি তোমাদের একটু একটু ভালো জিনিস শেখাইতে, বিএফএস ডিএফএস গ্রাফ থিওরি, বা ধরো ডাইনামিক প্রোগ্রামিং বা গ্রিডি কিছু অ্যাপ্রোচ আছে, তো এই জিনিসগুলো হচ্ছে একটু শেখাতে চাইতেছি, যাতে করে এই জিনিসগুলো ধরো আমি তো পুরোপুরি সব শেখাতে পারবো না, এই অ্যাডভান্স জিনিসগুলো তোমাদের হালকা টাচ দিয়ে যায়, যতটুকু সম্ভব হয় 20% হোক 10% হোক, যতটুকু টাচ দিয়ে যায় পরবর্তীতে যাতে তোমরা শিখতে পারো। এই জন্য হচ্ছে আমি নেক্সট ক্লাসগুলোতে আর কোনো বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো না, ধরো বেসিক বলতে ধরো পয়েন্টার আমি একদম শেখাবোই না, একদম টোটালি বাদ, কারণ প্রবলেম সলভিংয়ের জন্য ইনিশিয়ালি পয়েন্টার লাগে না, পয়েন্টার এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে বা প্রজেক্ট করার সময় লাগে, অথবা পয়েন্টার লাগলেও খুব অল্প লাগে। স্ট্রাকচারটা লাগবে তোমার ভালো কোনো ডাটা স্ট্রাকচার শিখতে গেলে, এই স্ট্রাকচারের বদলে তুমি এসটিএল এর যে পেয়ার আছে সেগুলো ইউজ করতে পারবা। তো আসলে স্ট্রাকচারটাও আমি দেখা দিব, মানে আমরা হচ্ছে এই যে এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি দেখাবো না, কিন্তু ওই জিনিসগুলো আসলে দেখানো হয়ে যাবে যদি আমি এই গ্রাফ এগুলো দেখাই, গ্রাফ দেখানোর সময় হয়ে যাবে, বা আমি যদি তোমাদের সিগমেন্ট্রি শেখাই, তখন হচ্ছে তোমাদের স্ট্রাকচার শেখানো হবে, ট্রি শেখাইতে গেলে স্ট্রাকচার শেখানো হবে। তো বেসিক্যালি স্ট্রাকচার আসলে শেখানো হবে, কিন্তু আমরা এখানে যে সিকোয়েন্সিয়াল অনুসারে শিখতেছিলাম, এই বেসিক জিনিস কমপ্লিট করে তারপরে শেখা, এই স্টেপটা ফলো না করে আমরা হচ্ছে এখন এই স্টেপটা ফলো করব, কারণ তোমাদের হাতে সময় কম এবং এই স্টেপটা হচ্ছে ইফেক্টিভ, খুব বেশি ইফেক্টিভ। তো এইটা নিয়ে দ্বিমত আছে কিনা বলো, না থাকলে আমি আসিফের প্রশ্নের উত্তরটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আছে কি? আচ্ছা, কেউ রেসপন্স করতেছে না, তো দ্বিমত নাই। আচ্ছা, আর দ্বিমত থাকা উচিত না, কারণ তোমাদের হাতে সময় নাই আর আমার হাতেও সময় নেই। এখন আসিফের প্রশ্ন হচ্ছে যে আসলে এটা আমাদের সবারই জানা উচিত যে আমাদের অনেকগুলো অ্যালগোরিদম আমরা জানি,
এখন আসলে আমাদের কি করতে হবে, যে আমরা কিভাবে বুঝবো এই প্রবলেমটা বিএফএস দিয়ে সলভ করা যায়, এই প্রবলেমটা ডিএফএস দিয়ে সলভ করা যায়। এটার প্রথম যেই কথা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে করতেই আসবে, প্র্যাকটিস করতে করতেই আসবে, এর মানে অল্টারনেটিভ নাই। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে ভিজুয়ালাইজেশন। আরে ভিজুয়ালাইজেশন বানানি কি করে বললাম, আচ্ছা এটা সম্ভবত এস, আচ্ছা ভিজুয়ালাইজেশন। তো ভিজুয়ালাইজেশন কি? ভিজুয়ালাইজেশন হচ্ছে আমরা যখন অনেক বেশি প্র্যাকটিস করি বা প্রোগ্রামিং যখন দীর্ঘদিন সময় ধরে করি তখন আমাদের সব কিছু চোখের সামনে চলে আসে। ধরো চোখের সামনে চলে আসে কেমন, ধরো একটা অ্যারে তো আমরা ডিক্লেয়ার করি এরকম অ্যারে 10 এরকম ডিক্লেয়ার করি, কিন্তু তুমি এই প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবা যখন তুমি প্রবলেমটা পড়তেছো তখন তুমি এক লাইন প্রবলেম পড়তেছো আর তুমি বুঝে যাবা যে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করা লাগবে এই এক লাইনের জন্য, ওই প্রবলেমটা পড়েই বুঝবা যে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করা লাগবে। বা তোমাকে ধরো এরকম বললো যে তোমাদের 10 to the power 5 সাইজের একটা অ্যারে দিবে, তোমাকে এই অ্যারেটাকে শর্ট করতে হবে, তখন তুমি কি ভিজুয়ালাইজেশন তোমার চোখের সামনে চলে আসবে যে এই জিনিসটাকে এভাবে ডিক্লেয়ার করতে হবে, তখন হচ্ছে এই জিনিসটাকে এভাবে শর্ট করতে হবে। তো এর ভিজুয়ালাইজেশনগুলো যখন আসবে প্র্যাকটিসের মাধ্যমে অনেক বেশি আসবে, তখন হচ্ছে তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা। তুমি তো প্রিভিয়াসলি ধরো বিএফএস দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করছো, ওই প্রবলেমের একটা প্যাটার্ন খুঁজে পাবা, এই প্যাটার্নটা তুমি হয়তো অন্য কোনো প্রবলেম সলভ করছো। ধরো আমরা জানি সবাই যে একটা প্রবলেম কখনো দ্বিতীয়বার রিপিট হয় না, সেকেন্ড টাইম কিন্তু প্রবলেম কোনো কন্টেস্টে রিপিট হয় না, হইলেও খুব রেয়ার। ধরো 0.001% যে কোনো প্রবলেম অন্য কোনো জাজ থেকে বা কোথাও থেকে আসছে। যেমন আমি যত বছর ধরে প্রোগ্রামিং করি শুধুমাত্র একটা প্রবলেম ছিল অ্যাড কোডারের, যেটা হচ্ছে একটা আইসিবিসির প্রিলিমিনারিতে আসছিল, বা একটা আইসিবিসির সম্ভবত বা একটা এনজিপিসিতে আসছিল, এরকম একটা যে কোনো একটা ইন্টারন্যাশনাল কন্টেস্টে আসছিল একটা অ্যাড কোডারের বি নাম্বার প্রবলেম এরকম কিছু। তো ওইটা হুবহু কমন ছিল কারণ ওইটা একটা ইজি প্রবলেম ছিল, কিন্তু তুমি এমন কোনো প্রবলেম খুঁজে পাবা না যে প্রবলেমটা হচ্ছে ডিরেক্টলি কোনো প্রবলেম থেকে আসে। সব প্রবলেমই কিন্তু ইউনিক, যদি ইউনিক হয় তাহলে আমরা সলভ কেমনে করি, ওই প্রবলেমটা ইউনিক। ধরো প্রবলেমটা যদি এতটুকু হয়, এই প্রবলেমটা পুরোটা ইউনিক, কিন্তু এই প্রবলেমের এতটুকু পার্ট তুমি কোনো না, ওই যে তুমি এত সারা জীবন প্রবলেম সলভ করছো, ইউনিক প্রবলেম সলভ করছো, এই ইউনিক প্রবলেম সলভের মাধ্যমে তুমি দেখছো এই প্রবলেমটুকু কোনো একটা প্রবলেম, এই মানে এই ফুল প্রবলেমের এইটুকু যদি একটা সাব প্রবলেম হয়, এতটুকু তুমি কোনো না কোনো প্রবলেম সলভ করে আসছো, এই টেকনিকটুকু এই এতটুকু আবার দেখা যাবে যে কোনো না কোনো প্রবলেম সলভ করে আসছো, এর মাঝখানে এতটুকু কোনো না কোনো প্রবলেম সলভ করে আসছো, আবার দেখা যাবে এতটুকু কোনো না কোনো প্রবলেম সলভ করে আসছো, তোমার বাকি থাকবে এতটুকু, বা খুব রেয়ার অল্প একটু জিনিস বাকি থাকবে যে জিনিসটা তুমি সলভ করো নাই, কিন্তু তুমি যে অ্যালগোরিদমগুলো জানো ওই অ্যালগোরিদমগুলো দিয়ে ওই তুমি যতটুকু না জানো ওইটুকু সলভ করা সম্ভব, সব মিলে তুমি প্রবলেমটাকে সলভ করতে পারবা। তার মানে তোমার যত বেশি প্রবলেম সলভ করবা তোমার নেক্সট কন্টেস্টে বা আপকামিং কন্টেস্টে তত বেশি সলভ করার প্রবাবিলিটি থাকে। এই কারণে আমরা প্রবলেম সলভারদের সবচেয়ে বেশি শক্তিশালী একটা অভ্যাস হচ্ছে আপসলভিং, যেটা আমি পার্সোনালি খুব বেশি করতাম বলতে কেন, আপসলভিং কি? আপসলভিং হচ্ছে কন্টেস্টের পরে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে আপসলভিং। তো আমি হচ্ছে লাস্ট ইয়ার যখন ওই তোমাদের আমি ক্লাস শুরুর সময়ই বলছিলাম যে লাস্ট ইয়ারে আসছে, এখন হতাশা বাড়বে, এখন ডিপ্রেশন বাড়বে। তো আমি যখন লাস্ট সেমিস্টার ছিলাম তখন আমারও সেম ছিল, হতাশা অনেক বেশি ছিল, ডিপ্রেশন ছিল, কিছুই পারি না কী হবে। তো তখন হচ্ছে আমি কন্টেস্টে ভালো করতে পারতাম না, ইভেন আমি এখনও কন্টেস্টে ভালো করতে পারি না। কন্টেস্টে ভালো না করার অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে ডিপ্রেশন আমার একটা কারণ ছিল, এরকম হাজার কারণ থাকতে পারে। তো আমি কন্টেস্টে ভালো না করতে পারলে আমি প্রবলেম সলভিং ছাড়া দেবো, আমি কন্টেস্টে ভালো না করতে পারলে কন্টেস্টের পরে এই প্রবলেমটা নিয়ে অনেকক্ষণ বসে থাকতাম, সলভ করতাম, এরকম করতে করতে আমি সেই প্রবলেমটা সলভ করতাম যেভাবেই করা লাগে। প্রয়োজন মতে আমি অন্য কারো সলিউশন দেখতাম, প্রয়োজন মতে আমি অন্য কারো কাছ থেকে আইডিয়া নিতাম। আমার কয়েকজন ফ্রেন্ড ছিল কুমিল্লা ইউনিভার্সিটির, খুব পরিচিত ভালো প্রোগ্রামার যারা নিয়মিত কন্টেস্ট করতো, এবং আমাদের যে তুষার ছিল, এরকম কয়েকজন প্রোগ্রামার ছিল যাদের সাথে আমি প্রতিদিন কমিউনিকেশন হইতো, তাদের হচ্ছে নক দিতাম এই প্রবলেমটা সলভ করছো কেমনে,
যদি দেখতাম যে হয় ও এই প্রবলেমটা সলভ করছে, বা আমি কন্টেস্ট আমি এই প্রবলেমটা সলভ করতে পারি নাই, আমি কন্টেস্ট আমি পরে ট্রাই করেও এই প্রবলেমটা সলভ করতে পারি নাই, আমি প্রচুর সময় দিয়েও প্রবলেমটা সলভ করতে পারি নাই, কিন্তু ও করছে, তখন ওকে নক দিতাম, নক দিয়ে বলতাম যে তুমি এটার আইডিয়াটা শেয়ার করো, অনলি আইডিয়া, আমি কোড নিতাম না তার কাছ থেকে, আইডিয়া নিতাম, তার কাছ থেকে আইডিয়া নিয়ে দেন আমি ইমপ্লিমেন্ট করতাম। যখন দেখতাম আমি ইমপ্লিমেন্ট করে রং অ্যান্সার খাইছি, তখন আমি নিজে সলভ করার চেষ্টা করতাম আমার রং অ্যান্সার কেন আসতে পারে, খাতা কলম আঁকিবুকি করতাম। যখন দেখতাম যে তারপরেও আমি সলভ করতে পারতাছি না, তাও আমার রং অ্যান্সার আসতেছে কোনো না কোনো পেজে যেয়ে, তারপর হচ্ছে আমি যার কাছ থেকে আইডিয়া নিয়েছি তার সলিউশনটা দেখতাম, দেখলে বুঝতাম যে হ্যাঁ আমার যেই ইমপ্লিমেন্টেশনটা ছিল সেটা একটু এই কারণে ভুল ছিল, বা এইটুকু ভুল ছিল, বা এইটুকু ভুল ছিল, তখন হচ্ছে আমার প্রবলেমটা অ্যাকসেপ্টেড হতো। এই যে এতগুলো ধাপ অতিক্রম করতাম, আমি কিন্তু লাভ দিয়েই তার সলিউশনটা দেখি নাই কখনো, আমার এইটা কখনোই করি নাই যে আমি কন্টেস্টে একটা প্রবলেম পারি নাই সেটা আমি ঠাস করে সলিউশনটা দেখবো, এটা করি না, আমি এতগুলো ধাপ অতিক্রম করে তারপরে সলিউশনটা দেখছি। এতে করে এই সলিউশনটা বা এই প্রবলেমের আইডিয়াটা এবং এই প্রবলেমের ইমপ্লিমেন্টেশনটা আমার মাথায় গাইথা যাইতো, দেন আমি অন্য কোনো প্রবলেমগুলো সলভ করতে পারতাম। সো কীভাবে প্রবলেমটা সলভ করতে হবে, অনেক বেশি আপসলভ করতে হবে এবং এতগুলো ধাপ অ্যাপ্লাই করে আপসলভ করতে হবে, আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাইলে তুমি অটোমেটিকলি একটা সময় দেখবা কন্টেস্ট টাইমে হোক কোন অ্যালগোরিদম দিয়ে কোন প্রবলেম সলভ করা যায় এটা তোমার মাথায় চলে আসবে। আসিফ, তোমার আনসার পাইছো? আচ্ছা, মেন কথা হচ্ছে প্র্যাকটিস, আসলে সব কথার মূল কথা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, তো আজকের ফর্মালি ক্লাস শুরু করি আমরা। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের রিকারশন। রিকারশন অনেকেই আমরা রিকারশন সম্পর্কে জানি যে রিকারশনটা কি। রিকারশনটা হচ্ছে নাথিং বাট শুধুমাত্র লুপ। রিকারশনের আরেকটা জিনিস আমরা বলতে পারি লুপ। এখন লুপে কি থাকে, আমরা যে লুপে যে জিনিসটা দেখতাম, লুপে থাকতো হচ্ছে কি একটা স্টার্ট পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট, বা যেটাকে আমরা ইনিশিয়ালাইজেশন বলতাম, তো একটা কন্ডিশন, আরেকটা আমাদের এন্ডিং পয়েন্ট। এটা ফর লুপ বলি, হোয়াইল লুপ বলি, যে কোনো লুপে আমাদের এই জিনিসটা থাকতো। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আমাদের থাকতো। এখন এই জিনিসটাকেই আমাদের ছোট করে আনার জন্য বা খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা সেটাকে রিকারশন ইউজ করি। তা রিকারশনটা কি, আমরা গত ক্লাসে ফাংশন শিখছিলাম। রিকারশন হচ্ছে এমন একটা ফাংশন, আমরা ফাংশনে কি দেখছিলাম যে আমাদের একটা মেইন ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে অন্য একটা কাজ করার জন্য একটা ফাংশন ডিক্লেয়ার করছি। ধরো আমরা সাম নামের একটা ফাংশন ডিক্লেয়ার করছি, যেটার মধ্যে দুইটা নাম্বার যদি আমরা দিয়ে দিই তাহলে এই দুইটা নাম্বারের উত্তরটা আমাদের দিয়ে দিবে। এখন যদি আমরা এই একে প্রিন্ট করি তাহলে হচ্ছে আমাদের এই দুইটা নাম্বারের যোগফল দেবে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ইউজার ডিফাইন ফাংশন। এখন এই ফাংশনটা কল করছি কোথা থেকে, আমরা এই মেইন ফাংশন থেকে কল করছি। কিন্তু যদি কোনো ফাংশনকে তার নিজেই কল করে তখন সেটা রিকারশন হয়। তার নিজেই কল করে বলতে এরকম, ধরি আমাদের একটা ফাংশন হচ্ছে এরকম, সলভ নামের একটা ফাংশন আছে, ধরি ভয়েড সলভ নামের একটা ফাংশন আছে। এই ফাংশনের ধরো প্যারামিটার হচ্ছে 5, ইন্ট এ, ধরো এখানে এ সমান সমান হচ্ছে 5। আমরা বললাম যে তোমার এই এখানে যত থাকবে ততটা বা ততবার তোমার নাম প্রিন্ট করবে। এই যে এ সমান সমান 5, এই 5 বার তোমার নাম প্রিন্ট করবে। তো এটা আমরা লুপ দিয়ে খুব সহজেই করতে পারি। আই থেকে 5 অবধি আই প্লাস প্লাস ততবার হচ্ছে প্রিন্ট নেম, তোমার নাম প্রিন্ট করবে। ঠিক আছে, এটা আমরা এইভাবে লুপ দিয়ে করতে পারি। এখন এই জিনিসটা আমরা রিকারশন দিয়ে কেমন করা যায়, এখন রিকারশন দিয়ে করা যায় হচ্ছে, এটা তো সলভ একটা ফাংশন। এখন তোমাকে যদি বলি এই ফাংশনটাকে কল দিতে পারবা এই ফাংশনের ভিতর থেকে, মেইন ফাংশন থেকে তো একবার কল হবেই, একবার হচ্ছে মেইন ফাংশন থেকে কল হবে, বা তুমি যে কোনো ফাংশন থেকে এটাকে কল করতে চাও সেই ফাংশন থেকে একবার কল হবে, কিন্তু পরবর্তী কলগুলো এই ফাংশন নিজেকে করবে। ধরো এই সলভ ফাংশনকে আমরা যদি এখন এই সলভ থেকে আবার একটা কল দিই,
ফাংশন থেকেই যদি আমরা একবার কল দেই তাহলে কি, প্রথমে ধরো মেইন ফাংশনটা আমাদের এখানে, মেইন ফাংশনটা আমাদের এখানে, এখান থেকে আমরা সলভ ফাংশন কল দিলাম, যে ফাংশনের কাজ হচ্ছে আমার নামটাকে প্রিন্ট করা কতবার, এই এ বার, এ যত আমরা ইনপুট দিব ততবার প্রিন্ট করা। তো আমি এর ভ্যালু দিয়ে আমরা এখানে দিয়ে দিছি। এখন আমি চিন্তা করলাম যে প্রিন্ট করার ব্যাপারটা আমি এখানে লিখে দিলাম, ধরো নেম, এই ফাংশনটার কাজ হচ্ছে প্রিন্ট করা, এই ফাংশনটার কাজ হচ্ছে প্রিন্ট করা। এখন তুমি দেখো এই ফাংশনটা যদি আমি কল দেই তাহলে সে কি একবার এই জিনিসটা প্রিন্ট করতে, এখন তুমি চাচ্ছ যে 5 বার প্রিন্ট করতে বা এ যত ততবার প্রিন্ট করতে। এখন কি করতে হবে, এই ফাংশনটাকে একবার কল করলে তোমার নাম একবার প্রিন্ট হবে, তার মানে আবার দ্বিতীয়বার কল করলে দ্বিতীয়বার প্রিন্ট হবে। এখন তুমি এইটাকে আবার সলভ, এখান থেকে প্রিন্ট না করে, এখান থেকে প্রিন্ট না করে তুমি এখান থেকেই এটাকে প্রিন্ট করে দিলা, কল দিয়ে দিলা। তখন তুমি যদি এই ফাংশনটাকে এখান থেকে কল দাও, তোমার যে কন্ডিশন আছে কন্ডিশনের উপর ভিত্তি করে, যেহেতু লুপে কন্ডিশন থাকে, তখন তোমার এটা যদি 5 বার তোমার নামটা প্রিন্ট করে, তখন কি তুমি দেখতেছো যে এই ফাংশনটাই হচ্ছে একে কল দিছে, কল দেওয়ার পর সে আবার একে কল দিছে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি কোড করে দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আর আমার টেমপ্লেটটা ইগনোর করো সবাই, এখানে অনেক হিবিচিবি জিনিসও লেখা আছে। আমি হচ্ছে এ সমান সমান লিখলাম 5, আমার কাজ হচ্ছে 5 বার তোমার নামটা প্রিন্ট করা। তো আমি একটা ফাংশন লিখি নেম প্রিন্ট, এই ফাংশনটার কাজ হচ্ছে নাম প্রিন্ট করবো, আমরা একটা প্যারামিটার দিলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এই ফাংশনটার রিটার্ন টাইপ কি হবে বলো তো, যেহেতু ফাংশনের ক্লাস গত ক্লাস করছো অনেকে, বলো এটা রিটার্ন টাইপ কি হবে, মানে এখানে রিটার্ন কত করব আমি, 0 1 2 বা কি করব? 1 করব। 0। আচ্ছা, আর সবাই বলো ভাই 1। আচ্ছা, আর আসিফ? এটা ভয়েড দাও আছে, যেহেতু ভয়েড দাও তার মানে কিছু রিটার্ন করবে না। আচ্ছা 1 হলে তো ইন্টিজার টাইপ হয়ে যায়। আচ্ছা, আমি এখানে রিটার্নের পরে কিছু একটা দিতে চাইতেছি, আমি কি দিব, বা আমি রিটার্ন স্টেটমেন্টটা ইউজ করতে চাইতেছি, এটা তো একটা স্টেটমেন্ট তাই না, এই রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে চাইতেছি। এখন আমি কি করব, আমি এরপরে কি লিখবো, আমি এতটুকু লিখছি রিটার্ন, এরপরে কি লিখবো, এই লাইনটা কেটে দিব নাকি লিখি না আমরা, হ্যাঁ রিটার্ন 0। রিটার্ন 0। আচ্ছা ভাই আপনি গতকাল বলছিলেন ওই যে সাম দিয়ে শিখাইছিলেন না, বলছিলেন যেটা লিখবেন ওইটাই আমরা রিটার্ন করব। সেই ক্ষেত্রে ভাই আমি আপনাকে জিজ্ঞেস ভাই কখন রিটার্ন 1 করব। তো এইখানে মানে আমরা এইখানে যা রিটার্ন করতে চাই ওইটাই তো আমরা উল্লেখ করে দিব। আচ্ছা, এখন এই ফাংশনে আমরা রিটার্ন করতে চাই কি, রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, তার মানে আমরা আগেই বলে দিছি ভয়েড মানে ফাঁকা, তার মানে কিছুই রিটার্ন করতে চাই না। তার মানে এই ফাংশনে হয় রিটার্ন টাইপ ইউজ করব না, হয় এরকম থাকবে, অথবা আমরা যদি চাই এই স্টেটমেন্টটা ইউজ করতে তাহলে রিটার্নের পরে একটা কমা দিয়ে দিব, তার মানে হচ্ছে ভয়েড ফাঁকা। এই জিনিসটা আমি গত ক্লাসেও বলছিলাম যে এই রিটার্ন স্টেটমেন্টটা আমরা ইচ্ছা করলে ব্যবহার করতেও পারি, ভয়েডের ক্ষেত্রে নাও করতে পারি, ঠিক আছে। বাট করাটা ভালো, করলে করো না করলে নাই, কিন্তু যদি ভয়েড থাকে তাহলে রিটার্ন ফাঁকা। এই দেখো আমি কিন্তু রিটার্নের পর কিচ্ছু লিখি নাই, ঠিক আছে, নট 0 1 এরকম কিচ্ছু। তুমি চাইলে এরকম রাখতে পারো, মানে সরি রিটার্নটা না লিখে রাখতে পারো, এরকম রাখতে পারো, কিন্তু আমি চাইছি এটা ইউজ করতে, তাই এরকম। আচ্ছা, এখন যদি আমাদের এই নেম প্রিন্ট ফাংশনটাকে কল করি তাহলে কি হবে, নেম প্রিন্ট এটাকে কল করলে কি হবে, এটা কল করবে, এইটাকে কল করবে, দেখো কল করলে কি হয়। আচ্ছা, এখানে এ হবে না, এ হবে এরকম, এটা কল করলাম, দেখো একবার কিন্তু আমার নামটা প্রিন্ট হচ্ছে মাসুম, তাই না, দেখা যাচ্ছে। হ্যালো, জি ভাই দেখা যায়।
আচ্ছা তোমরা একটু কমিউনিকেশন করো, কমিউনিকেশন না করলে আসলে আমার ক্লাসগুলো ইউটিউব ভিডিওর মতো হয়ে যাবে, ইউটিউব ভিডিও শুধু দেখা যায় প্রশ্ন করা যায় না, তো ইন্টারেক্টিভ ক্লাসের কোনো মানে থাকবে না তাইলে। আচ্ছা আমি এখানে একটু জিনিসপত্র কমায়া ছোট করে নিয়ে আসি, এইটা কি সেটাও ছোট করে নিয়ে আসি। আর এই উপরে যা আছে এগুলোর দিকে নজর দেওয়ার দরকার নাই তোমাদের, এগুলা আমি আমার সুবিধার জন্য লিখে রাখছিলাম। আচ্ছা তার মানে এটা হচ্ছে একটা ফাংশন, ভয়েড ফাংশন, যেই ফাংশনটার কাজ হচ্ছে আমার নামটা প্রিন্ট করা। কতবার? একবার। এখন এটা যদি আমি 5 বার কল করি তাহলে দেখো আমাদের নামটা কিন্তু আমার নামটা 5 বার প্রিন্ট করছে। আমি একটা স্ল্যাশ n দেই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে যে 5 বার প্রিন্ট করছে। দেখো 5 বার প্রিন্ট করছে, তার মানে এই ফাংশনটাকে আমি 5 বার কল করছি। কিন্তু আমি চাচ্ছি যে এই ফাংশনটাকে মেইন ফাংশন থেকে কেন 5 বার কল করব, এটাকে তো আমি এই ফাংশনটা থেকেই 5 বার কল করতে পারি। এখন আমি যদি এই ফাংশনটা থেকে এখানে কল করি, এখন দেখো কি হয়, আমি যদি এটা এখানে রিটার্ন স্টেটমেন্ট দেই বা না দেই সেটা কোনো ব্যাপার না, 5 বার কল করি কিন্তু আমি এখানে লিখি নাই যে আমি 5 বার বা কয়বার। তার মানে এখন অবধি আমি প্রোগ্রামটা রান না করে আমাদের স্ট্রাকচারটা কেমন হয় দেখি তো। এই দেখো আমি এই জিনিসটা ছোট করে এখানে নিয়ে আসি, এই জিনিসটাকেও দুইটা পাশাপাশি নিব। আচ্ছা আচ্ছা এরকম ধরো এরকম করতে চাইতেছি আমি, এখন কি করব, এই জিনিসটার মানে কি, এই যে আমি যতটুকু লিখলাম কোড, এই ততটুকু কোডের মানিটা কি আসলে, আগে আমি রান করার আগে মানিটা দেখি। এটা হচ্ছে মেইন ফাংশন ধরি, এই মেইন ফাংশন কি করছে, কল দিছে এই প্রিন্ট নেম ফাংশনটাকে। এই প্রিন্ট নেম ফাংশনটাকে কল দিছে, তাই না? কথা বলি। জি ভাইয়া। আচ্ছা প্রিন্ট নেম ফাংশনটাকে কল দিছে, এখন সে কল দেওয়ার পরে সে এখানে আইসে আমার নামটা একবার প্রিন্ট করছে, তারপর একবার প্রিন্ট করার পরে সে আবার কি দেখছে, একবার প্রিন্ট করার পর সে দেখছে যে আবারও সে ওই প্রিন্ট নেম নামের ফাংশনটাকে কল দিছে। তার মানে এটা যদি একটা প্রিন্ট নেম ফাংশন হয়, সে এখানে আসার পরে এই লাইনটা এক্সিকিউট করছে, একবার আমার নামটা প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে সে কি করছে, আবার সেম ফাংশনটাকে কল দিছে। তো আমি সেম ফাংশনটাকে আবার এটাকে ধরে নিই যে এটাও একটা প্রিন্ট নেম, এইটা আর এটা সেম ফাংশন, ঠিক আছে। মেইন ফাংশন কল দিছে এই ফাংশনটাকে, এই ফাংশনটা আবার কি করছে, এইখানে আইসা নিজেকে কল দিছে, মানে কি এখানে কল দিছে, তাই না? কথা হলো? জি ভাইয়া। আচ্ছা নিজেকে কল দিছে। তো যখন সেকেন্ড কল হইলো, সেকেন্ড কল হওয়ার পরে কি, ফার্স্ট কলে আমাদের কি হয়েছে, আমাদের এখানে ছোট্ট করে লিখি যে ফার্স্ট কলে আমাদের কি হয়েছে। ফার্স্ট কলে আমার নাম একবার প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে সে হচ্ছে কল করে দিছে, কল করে দেওয়ার পর সেকেন্ড কলে আবার কি করছে, আবার আমার নামটা প্রিন্ট করছে, প্রিন্ট করে কি আবার সে কল করে দিছে। এখন এই প্রসেসটা সেকেন্ড কলে আইসা সে আবারও কল করে দিছে কাকে, এই প্রিন্ট নেম এই ফাংশনটাকে কিন্তু কল করে দিছে। তখন সে আবার এসে আমার নামটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে কল দিয়ে দিছে। সে কি করছে, আবার আইসা এখানে কল দিছে। তার মানে কি এই কাজটা কি অনন্তকাল অবধি চলবে না, এতক্ষণ অবধি আমাদের যতটুকু কোড অনন্তকাল অবধি চলা উচিত না, কারণ আমি তো কিন্তু এই জায়গায় তো এর মান 5 বইলে দিছে, তাইলে অনন্তকাল কেন চলবে? কারণ আমরা তো এখানে এখনো এই ফাংশনের ভিতরে কি কোনো এই এন বা এর কি কোনো ব্যবহার লিখছি, আমি এ লিখছি ঠিক আছে, কিন্তু এটার কি কোনো ব্যবহার আমি লিখছি যে এ এত হইলে আমি মানটা থামাই দিব, এ 5 হইলে আমি নাম্বারটা থামাই দিব, দেই নাই। দিছি এরকম কোনো কন্ডিশন আছে আমাদের ফাংশনটাতে যে এন এর মান 5 হইলে বা এন এর মান 3 হইলে আমরা
বা n এর মান 0 হলে আমরা কলটাকে থামাই দিব, এরকম কিছু লিখছি? রিটার্ন 0 পর্যন্ত আমি যতটুকু বুঝছি ভাইয়া যে এই নেম না ফাংশনের মধ্যে এটা লেখি নাই। ফাংশনের মধ্যে আমরা কিন্তু আচ্ছা এই এই আমি বুঝছি তোমার কনফিউশন এইটুকু। এখন দেখো তো এইটুকু যদি আমাদের থাকে, আমরা এই লুপের মধ্যে পড়ে গেছি। দেখো ধরো প্রিন্ট নেম, এই ফাংশনটা কি করতেছে, আবার প্রিন্ট নেমকে কল দিছে, সে আবার কি করতেছে, আবার প্রিন্ট নেমকে কল দিছে, সে আবার কি করছে, আবার প্রিন্ট নেমকে কল দিছে, সে আবার কি করছে, আবার প্রিন্ট নেমকে কল দিছে। তো এরকম করে এই কাজটা কিন্তু অনন্তকাল চলবে, কারণ তুমি কিন্তু এটাকে এখনো থামাই দাও নাই, বলো নাই, তুমি কিন্তু বলো নাই যে n এর মান 5 হইলে তুমি থামে যাও, n এর মান 0 হইলে তুমি থামে যাও, n এর মান 1 হইলে তুমি থামে যাও, এরকম কোনো কন্ডিশন তুমি কি দিছো? না। তাই এই কাজটা অনন্তকাল অবধি চলবে। মানে এতটুকু আমরা কোড লিখছি যে আমরা আমাদের কাজটা অনন্তকাল অবধি চলবে, মানে চলা উচিত। আমরা এখন রান করি না, প্রোগ্রামটা রান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোডটা ঠিক, মানে আমরা যেটা বলছি যে অনন্তকাল অবধি চলা উচিত সেটা ঠিক আছে কিনা। আমরা এখনো কোডটা রান করি না, তো আমরা এখন কোডটা রান করে দেখি যে আসলেই কি আমাদের এটা অনন্তকাল অবধি চলে কিনা। দেখি রান করি, দেখো এই যে আমার নাম প্রিন্ট করতেছে করতেছে করতেছে, থামবে না। দেখো সে একটার পর একটা কিন্তু প্রিন্ট করতেছে, এই যে দেখো প্রিন্ট করতে করতে কোথায় চলে আসছে, এই যে আমি যদি উপরে নেই কার্সার, প্রিন্ট করতেইছে করতেইছে করতেইছে, সে করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কম্পিউটারে স্টক মেমোরি ফুল না হবে, যতক্ষণ অবধি আমার কম্পিউটারে চার্জ থাকবে, অনন্তকাল অবধি চলতে থাকবে, তাই না? জি ভাই। এখন এই ফাংশন নিজেকে নিজে কল দিতে পারে, এটা তো সত্য, তাই না? হ্যাঁ। আচ্ছা, এইটা যদি সত্য হয় যে হ্যাঁ সে নিজেকে নিজে কল দিতে পারে, আর যখনই এই ঘটনাটা ঘটে যে কোনো ফাংশন নিজেকে নিজে কল দিছে, তখন এই ব্যাপারটাকে আমরা বলা হয় হচ্ছে রিকারশন। জাস্ট আমি এই প্রোগ্রামটা করলাম হচ্ছে রিকারশনের সংজ্ঞাটা দেওয়ার জন্য, দেন আমি ফাইনালি রিকারশন কিভাবে কাজ করে, কখন থামাই দিব কখন না থামাই দিব সেই জিনিসটা পরে আসছে। জাস্ট এই জিনিসটা বুঝছো কিনা যে এই ফাংশনটা চাইলে নিজেকে নিজে কল দিতে পারে, তাই না? জি ভাই। আচ্ছা, তার মানে এই ফাংশনটা নিজেকে নিজে কল দিতে পারে এবং সেটা এই যে দিচ্ছে অনন্তকাল অবধি দিচ্ছে, যদি আমরা কোনো কেস ইউজ না করি বা কোনো কন্ডিশন ইউজ না করি। ধরো আমি এখানে কোনো কন্ডিশন ইউজ করি নাই, তাহলে সে সব সময় নিজেকে নিজে কল দিবে কল দিবে কল দিবে। কিন্তু আমার প্রশ্ন কি ছিল যে আমাদের 5 বার প্রিন্ট করতে হবে আমাদের নামটা, এবং আমরা n এর মান 5 দিয়ে দিছি, তাই না? তাহলে এই প্রোগ্রামটাকে দিয়ে আমি দেখি তো কিভাবে 5 বার প্রিন্ট করানো যায়, সেই জিনিসটা আমি একটু ট্রাই করি। আচ্ছা, আমি যদি প্রথমে কই গেল আমার, আচ্ছা এখানে লিখি, আচ্ছা এখানে ধরো আমি লিখলাম ইফ n সমান সমান 0, তাহলে আমাদের প্রোগ্রামে নিচে যাবে না। যদি এটা আমরা বলে দিই রিটার্ন n সমান সমান 0 মানে কি রিটার্ন, তার মানে কি আমাদের রিটার্ন মানে কি, রিটার্ন মানে আসলে রিটার্ন মানে হচ্ছে ফাংশনটাকে থামাই দেওয়া, তাই না? রিটার্ন মানে হচ্ছে ফাংশনটাকে তার উপযুক্ত ভ্যালু দিয়ে, শুধু থামাই দেওয়া না, তার উপযুক্ত ভ্যালু দিয়ে থামাই দেওয়া, ঠিক আছে? আমরা এই ফাংশনটাকে থামাই দিলাম, রিটার্ন মানে হচ্ছে থামাই দেওয়া, আমরা এই ফাংশনটাকে থামাই দিলাম কখন, যখন হচ্ছে n সমান সমান 0, তার মানে আমাদের প্রথমে n সমান সমান আছে কি 5, 5 এর জন্য ফাংশনটাকে কাজ করবে, তারপর আমরা চাচ্ছি কি 4 এর জন্য ফাংশনটাকে কাজ করুক, তারপর আমরা চাচ্ছি কি 3 এর জন্য ফাংশনটা কাজ করুক, তারপর চাচ্ছি 2 এর জন্য ফাংশনটা কাজ করুক, তারপর 1 এর জন্য আমরা চাচ্ছি ফাংশনটাকে কাজ করুক, তারপর 0 এর জন্য আমরা চাচ্ছি ফাংশনটা অফ হয়ে যাক। তার মানে কি এটা যদি আমরা করতে পারি তাহলে কি আমাদের শুধুমাত্র 5 বার আমার নামটা প্রিন্ট হবে, অনন্তকাল অবধি প্রিন্ট করবে না, তাই না? যদি আমরা এই থামাই দিতে পারি। এখন দেখো আমরা n এর মান 0 রেখেছি ঠিকই, এখন আমরা যদি এটা রান দেই এখনো অনন্তকাল অবধি চলবে, দেখো এখনো অনন্তকাল অবধি চলতেছে, তার মানে আমরা ভুল করছি। কি ভুল করছি? ভুল করছি হচ্ছে এইটা
যে আমরা প্রথমে বলছি কি 5 এর জন্য ফাংশনটাকে একবার কল হবে, তারপরে কি এখানে আবার সেই 5 দিয়েই কল দিছি। আমরা কি 5 এর থেকে 1 কমায়া 4 এর জন্য একবার কল দিতে হবে না? 5 এর জন্য একবার কল, 4 এর জন্য একবার কল, 3 এর জন্য একবার কল, 2 এর জন্য একবার কল, 1 এর জন্য একবার কল। কিন্তু আমাদের প্রোগ্রামটা এই যে এখন অবধি যতটুকু লেখা ততটুকুর মানে কি জানো? 5 এর জন্য একবার কল, আবার 5 এর জন্য একবার কল, আবার 5 এর জন্য একবার কল, আবার 5 এর জন্য একবার কল। তো আমাদের এই যে 5 এর জন্য কল, এটা কিন্তু 5 এর জন্যই হচ্ছে বারবার, কারণ আমরা এই n এর মান কিন্তু এখান থেকে যা পাইতেছি এখানে ওই জিনিসটাই পাঠাইতেছি। তার মানে কি আমাদের কখনো 0 আসবেও না, আমাদের প্রোগ্রামটা থামবেও না। তাই আমরা উপরে কন্ডিশনটা দেওয়ার পরেও আমাদের প্রোগ্রামটা অনন্তকাল অবধি চলতেছে, তাই না? ভাইয়া এই জিনিসটা আরেকবার একটু বলেন যে 5 এর প্রত্যেকবার 5 এর জন্যই আমরা শুধু কল করতেছি, তারপরে প্রোগ্রাম। জি ভাই বুঝছি, আর বলেন। আমরা এই জিনিসটা এইভাবে বুঝি, এই জিনিসটা বোঝা খুবই জরুরি। ধরো, হ্যাঁ আমি আশা করি বুঝছো সবাই। ধরো এফ দিয়ে আমি ফাংশন বুঝাইছি, তো আমি মেইন ফাংশন থেকে এই যে মেইন ফাংশন থেকে কল দিছি f5কে, এই যে এন এর মান আমি 5 দিয়ে কল দিছি। সে কি করলো, এন এর 5 মান 5 দিয়ে কল দিল, মেইন ফাংশন থেকে এটাকে কল দিল। দেওয়ার পর এই ফাংশন থেকে আমরা কি আবার f5কেই কল দিছি না? কারণ এখান থেকে কি আমরা এই ভ্যালুটাকে কমাইছি বা বাড়াইছি? কিছু করছি? কিছু করি নাই। সে আবার কি পরবর্তী আবার কলে কি সে এই 5 দিয়েই কল দিবে, আবার কলে কি সে 5 দিয়েই কল দিবে। কিন্তু আমরা কি এই সিনারিওটা চাচ্ছি যে সে 5 দিয়েই কল দেয়? আমরা চাচ্ছি সে প্রথমে 5 দিয়ে কল দেয়, তারপর হচ্ছে সে f4 দিয়ে কল দেয়, তারপরে হচ্ছে f3 দিয়ে কল দেয়, তারপরে চাচ্ছি f2 দিয়ে কল দেয়, তারপরে চাচ্ছি f1 দিয়ে কল দেয়, তারপরে যাচ্ছি f0 দিয়ে কল দেয়। এখানে এসে থাইমে যাবে, কারণ থাইমে যে যাইতে হবে n 0 যখন হবে তখন যে থাইমে যাবে সেই স্টেটমেন্টটা আমরা লিখছি এখানে। তাইলে আমাদের এই কলটা n-1 হবে না? তার মানে এইটা আমাদের আগে ছিল, এখন আমরা এইটা করছি। তার মানে প্রথমে 4, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে যখন 0-তে আসছে তখন কি সে থামায় দিছে। এখন আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি, দেখো তো ঠিক আমি যতবার চাচ্ছিলাম ঠিক ততবারই আমাদের প্রিন্ট করছে না? জি। আচ্ছা, তার মানে এখন আমরা এই লুপ দিয়ে যে কাজটা করতাম সেই কাজটা এখানে করতে পারছি না? এইটা হচ্ছে এই যে কাজটা করলাম, এই কাজটাকে বলা হয় রিকারশন। এখন এই রিকারশনের আমরা যেই যে থামায় দিলাম একটা কন্ডিশনে যে থামায় দিলাম যে আমরা এখানে গেলে আমাদের রিকারশনটা থেমে যাবে, আর কোনো কাজ করবে না। এই যে এখানে n = 0, এই যে এই কন্ডিশনটার মধ্যে n = 0 হলে আমরা থামায় দিছি। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বেস কেস। বেস কেস তার মানে বেস কেসে মানে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে কোথায় থামায় দিব, কোথায় যাওয়ার পরে সে আর যাবে না, নিচে এক্সিকিউট করবে না। আমরা বলে দিব যে এর পরে আর তুমি কোনো কাজ করতে পারবে না। কারণ যদি আমি এই বেস কেসটা না দেই তাহলে আমাদের কি হবে, প্রোগ্রামটা অনন্তকাল অবধি চলবে। ধরো এখনও যদি আমি ওই লাইনটা কাইটা দিলাম, এখন যদি রান দেই দেখো অনন্তকাল অবধি চলতেছে, যদিও আমি কি করছি মাইনাস করছি। এখন কল হইতেছে কিভাবে দেখো, এখন কল হইতেছে কি f4 দিয়ে একবার কল হইছে, f5 দিয়ে একবার কল হইছে, প্রথমে f4 দিয়ে একবার কল হইছে, f3 দিয়ে একবার কল হইছে, f2 দিয়ে একবার কল হইছে, f1 দিয়ে কল হইছে, তারপরে কি f0 দিয়ে কল হইছে, f-1 দিয়ে কল হইছে, f-2 দিয়ে কল হইছে। তার মানে কি কল হইতেই আছে। আমরা কিন্তু বলি নাই যে f0 হইলে থাইমা যাও, এখানে থামাই দেই নাই। এই যে থামায় দেই নাই তার মানে কি আমরা বেস কেস বলি নাই। আর বেস কেস যখন না বলি তখন হচ্ছে আমাদের প্রোগ্রামটা অনন্তকাল অবধি চলবে।
এবং কন্ডিশনটা যদি আমরা না চেঞ্জ করি তাহলেও আমাদের প্রোগ্রামটা অনন্তকাল অবধি চলবে। তার মানে আমাদের যদি কখনো কোনো রিকারশন লিখি আর যদি দেখি আমাদের ভুলে অনন্তকাল অবধি চলতেছে, তখন আমরা কি ধরে নিব আমাদের লজিকে ভুল হয়েছে। এটা হচ্ছে যদি আমাদের লজিক হয় আমাদের রিকারশনের লজিকে ভুল হয়েছে, অথবা আমাদের রিকারশনের বেস কেস দেয় নাই। এই দুইটা জিনিস যদি হয় তখন আসলে আমাদের প্রোগ্রামটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। ঠিক আছে, এখন আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে একটা রিকারশন যেখানে আমাদের সম্পূর্ণ সব কাজগুলো আছে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমি একটা মিম শেয়ার করছিলাম, কয়েকজন দেখছো, ডিম আগে না মুরগি আগে, এটা নিয়ে। সেটাই ছিল এরকম, ধরো এটা হচ্ছে ডিম, এখন একজন বলতেছে মুরগি আগে, ধরো চিকেন আমি লিখলাম, ডিম আগে না চিকেন আগে, আরে একটা ইংলিশ একটা বাংলা কেমন হিজিবিজি হয়ে যায়, মুরগি লিখি, মুরগি আগে না ডিম আগে। এখন একজন বলল যে ডিম থেকে মুরগি আসছে, আরেকজন বললো তাহলে মুরগিটা কোত্থেকে আসছে, সেও তো ডিম থেকেই আসছে, সে এখানে। এখন দেখো, এ বললো যে মুরগি আগে, এ বললো ডিম আগে, এরকম করতে করতে কি সবসময় ঘুরতেছে ঘুরতেছে। এখন এইখানে যদি কোনো একটা বেস কেস থাকতো তাহলে কিন্তু আমাদের সলিউশনটা চলে আসতো, ডিম আগে না মুরগি আগে, তাই না? তার মানে এই কাজটা অনন্তকাল চলতেছে এই কারণে, কারণ আমাদের বেস কেস নাই, কারণ আমাদের ডিম মুরগি থেকে হয় আর মুরগি ডিম থেকে হয়। কিন্তু আমাদের প্রবলেমে আসলে আমাদের বেস কেস আছে, সেই জন্য আমাদের প্রবলেমটা অনন্তকাল অবধি চলতেছে না। তো এই ছোট্ট প্রোগ্রামটাও কি ক্লিয়ার কিনা বলো? তার মানে ডিম আগে না মুরগি আগে এই জিনিসটা হচ্ছে একটা ইনফিনিটি রিকারশন। ঠিক আছে, তার মানে বেস কেস বিহীন রিকারশন হচ্ছে ডিম আগে না মুরগি আগে। তো এই ছোট্ট প্রোগ্রামটা বুঝছো কিনা বলো? জি ভাই বুঝছি। আচ্ছা, তার মানে আমাদের একটা রিকারশন ফাংশনের, রিকারশন কি একটা ফাংশন, রিকারশন ফাংশনে কি কি থাকবে? বেস কেস থাকবে, ওই ফাংশন থেকে নিজেকে কল দিতে হবে, নিজেকে নিজের কল দিতে হবে, এবং আমাদের কন্ডিশন থাকতে হবে। এই নিজেকে নিজে কল যে দিবে কলের উপর একটা কন্ডিশন থাকতে হবে। কল ডিপেন্ড অন কন্ডিশন, তার মানে যে কলটা দিব আমরা, কলটা কোনো একটা লজিকের উপর ভিত্তি করে কলটা হবে, আন্দাজে কলটা দিলেই হবে না। এবং আমাদের এই ফাংশনের মধ্যে আমাদের যে কাজ করা কাজগুলো থাকবে। তো বেসিক রিকারশন বলতে এতটুকু, রিকারশনে খুব বেশি কঠিন কিছু নাই। ঠিক আছে, তো আমরা এখন এই রিকারশনের মাধ্যমে 1 থেকে 100 অবধি প্রিন্ট করা দেখি, বা 1 থেকে 10 অবধি প্রিন্ট করা দেখি, আসলে 1 থেকে 10 অবধি প্রিন্ট কীভাবে করা যায়। এখন এই ফাংশনটাকে কল দিলে 1 থেকে 10 অবধি প্রিন্ট হবে, সেটা আমরা কিভাবে করতে পারি? ধরো ফাংশনটা কল দিবে হচ্ছে 10 দিয়ে কল দিবে, হ্যাঁ এ তো আছেই। তার মানে আমাদের প্রিন্ট এটা যদি আমরা করি তাহলে দেখি আমাদের এখানে কি হয়েছে, দেখি 10, 9, 1 থেকে 10 অবধি আমাদের কল হয়ে গেছে। উল্টা দিক থেকে আসলে 1 থেকে 10 অবধি কল হয়েছে, মানে 10 থেকে 1 অবধি কল হয়েছে। তা আমাদের যদি বলে যে এরকম একটা রিকারশন বানাও, যে রিকারশনটায় তোমাকে রিটার্ন করবে, মানে মেন ফাংশনটাকে রিটার্ন করবে 1 থেকে 10-এর যোগফল, 1 থেকে 10-এর যোগফল রিটার্ন করবে। তার মানে কি, এখন আমাদের রিটার্ন টাইপ, আগে কি আমাদের রিটার্ন টাইপ ছিল কি, আমাদের বলছে শুধু প্রিন্ট করার জন্য, এখন বলছে যে সে মেইন ফাংশনকে ওই ভ্যালুটা দিবে। তো ধরি মেইন ফাংশনকে ভ্যালুটা দিবে, সেটা এই রিটার্ন নামক, এই রিট নামের একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে সে উত্তরটা দিবে। সে উত্তরটা কি, 1 থেকে 10 অবধি ভ্যালুর যোগফল। আচ্ছা, যেহেতু সে উত্তরটা দিবে তার মানে কি, এখন তার একটা রিটার্ন টাইপ আছে। আমি রিটার্ন টাইপ লিখলাম ইন্টিজার, কারণ 1 থেকে 10-এর যোগফল কি ইন্টিজারই হবে, ইন্টিজার সংখ্যাগুলোর যোগফল সবসময় ইন্টিজার হয়। আচ্ছা, এখন আমরা কি
একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, না ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে না আসলে। আমরা এখন কি প্রিন্ট করব না, আমরা কি শুধুমাত্র যোগফলটা রিটার্ন করব, তাই না? আমরা রিটার্ন করব হচ্ছে এইটা। যদি আমরা দেই, দেখো তো কি হয়। এখন আমরা প্রিন্ট করব হচ্ছে মেইন ফাংশন থেকে। আমি C++ এ লিখলাম, তো তাড়াতাড়ি লেখার জন্য এটা ধরে নাও এটা হচ্ছে printf। কি করলাম আমি দেখি। আচ্ছা এখানে দেখো একটা ভুল দিয়ে দিছে আমরা। কেন? আমি বলছি শুধু রিটার্ন ফাঁকা দিছি, কিন্তু আসলে কি আমাদের রিটার্ন ফাঁকা হবে? রিটার্ন ফাঁকা হবে না, কারণ এটা তো রিটার্ন টাইপে কিছু একটা থাকতে হবে। এখানে রিটার্ন 0 দিলাম। এখন এখানে রিটার্ন 0 কেন দিলাম সেই জিনিসটা আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। দেখো 55, 1 থেকে 10 এর যোগফল হচ্ছে 55 আমরা জানি। এখন সে 55টা রিটার্ন করছে। কিভাবে রিটার্ন করছে সেই জিনিসটার আমরা একটা ডায়াগ্রাম আঁকি। এটা হচ্ছে মেইন ফাংশন। সে কল দিছে কাকে? ফাংশন অফ 10 কে। সে কি করছে? ফাংশন অফ 10 কি করছে? ফাংশন অফ 10 এ ঢুকছে, ঢুকে দেখছে কি n সমান সমান কি 0? সে বলছে না, n সমান সমান 0 না। তখন সে ধরো একটা স্ট্যাক, কম্পিউটারের একটা স্ট্যাক মেমরি আছে যেটা রিকারশন ব্যবহার করে। এই জিনিসটা এখানে লিখি, স্ট্যাক মেমরি, যেটার মধ্যে রিকারশনের ফলাফলগুলো থাকে সাধারণত, যদি কোনো ভ্যারিয়েবল ইউজ না করি। এখানে কিন্তু আমরা এই যে প্রত্যেকবার এই সামটাকে রাখার জন্য যে 5 মানে 1 2 3 এই ভ্যালুগুলো রাখার জন্য কিন্তু কোনো এক্সট্রা মেমরি ইউজ করি না, কোনো ভ্যারিয়েবল ইউজ করি না। এখন আমি কি করছি, n সমান সমান যখন 10, তখন সে কি করছে, গিয়ে চেক করছে প্রথম লাইন n সমান সমান কি 0, দেখছে না n সমান সমান 0 না। তখন সে করছে কি, n সমান সমান যত, n সমান সমান কি 10 এর সাথে যোগ করছে কি তার থেকে এক মানে এই 10 যোগ করে, এই যে দেখো n যোগ করে সে f9 কে কল দিয়ে দিছে, তাই না? এই f10 এটা কি করছে, এই কাজটা করছে, এই কাজটা করছে না? সবাই একটু কথা বলো, এই কাজটা করছে না? f10 কে যখন আমরা কল দিছি, f10 কে যখন কল দিছি সে কি করছে, 10 কে যোগ করে f9 কে কল দিয়ে দিছে। এখন f9 আবার কি করছে, f9 আবার কি করছে, 9 কে যোগ করে 9 এর যোগফলের সাথে পরে f10 এর ফাংশন 10 এর মানে 8 এর কল করব। হ্যাঁ 8 কে কল করছে। এখন আবার 8 কি করছে, 8 কি করছে, 8 কে যোগ করে আবার 7 কে কল করব, 7 কে কল করছে। এরকম করতে করতে যখন আমরা 1 এ চলে আসলাম, 1 কে রেখে ফাংশন অফ 0 কে কল করছে। এখন যখন ফাংশন অফ 0 কে কল করছে, তখন আমরা বলে দিছি কি ফাংশন অফ 0 সমান সমান 0, তাই না? ফাংশন অফ 0 সমান সমান 0। তখন কি এই 1 এর সাথে 0 যোগ হয়ে গেছে, বেস কেস, কারণ সে 0 রিটার্ন করে দিছে। তার মানে এইটুকুর মান হচ্ছে 1, সেটা তার আগেরটার সাথে যোগ হবে, তার আগেরটার সাথে যোগ হবে, তার আগেরটার সাথে যোগ হবে, যোগ হইতে হইতে ফাইনালি আমাদের স্ট্যাক মেমোরিতে 55 ভ্যালুটা পাইছি। সেই ভ্যালুটা সে মেইন ফাংশনকে রিটার্ন করছে। এইভাবে হচ্ছে রিকারশন কাজ করে। তো এই জিনিসটা কি বুঝছো সবাই, রিকারশন কিভাবে কাজ করে? আমি বুঝছি ভাইয়া। আচ্ছা, এটা বুঝি নাই কে কে বলো? তামিম বুঝছো? জি ভাই বুঝছি, খুব ভালোভাবে বুঝছি ভাই। আচ্ছা, রাকিব বুঝছো? জি ভাই। আচ্ছা বুঝলে ভালো। আচ্ছা, আর আই হোপ বাকিরা বুঝছে। নিশুন বুঝছো? জি ভাই বুঝছি। আসিফ সাহেব? ভাই ক্যামেরাটা ক্লিয়ার নাকি? হ্যাঁ বুঝছো নাকি? জি ভাই। আচ্ছা, যদি বুঝে থাকি সাহেব আমরা বললেন তো সম্মান লাগলো না। আচ্ছা, আমারে হচ্ছে আফসার সাহেব, আফসার সাহেব, আফসার স্যার না কি জানো, মাইনুদ্দিন স্যার, মাইনুদ্দিন স্যারকে পাইছিলা তোমরা?
মাইন স্যার না পাইনি, না। দেখছি তবে পাইনি। আচ্ছা, মাইন স্যার আমারে হচ্ছে মাসুদ সাহেব বলে ডাকতো। সে আমারে কখনো মানে শুধু মাসুদ বলে ডাকতো না, সে আমার মাসুদ সাহেব বলে ডাকতো সবসময়। আচ্ছা, তো আমরা তাহলে রিকারশনের বেসিকটা বুঝছি। তো এই যে আমাদের সবসময় হচ্ছে লজিকটার উপর ভিত্তি করে রিকারশনটা লিখতে হয়। তো রিকারশনও আমাদের, যেহেতু রিকারশন নিজে একটা ফাংশন, তো ফাংশন আমাদের শেখার আমরা বলছিলাম কি যে সব সময় ফাংশনগুলো হচ্ছে যে কোনো ছোট ছোট প্রবলেমগুলো আমাদের ফাংশন আকারে লিখতে হবে, তাহলে হচ্ছে আমাদের ফাংশনের প্র্যাকটিস হবে। যত ছোট প্রবলেম হোক ওটা ফাংশন আকারে লিখলে ফাংশনের প্র্যাকটিসটা হয়। সেম রিকারশন আমাদের চেষ্টা করা উচিত যে কোনো প্রবলেমকে রিকারশনে কনভার্ট করা। যেমন আমি তো এই প্রবলেমটা দেখলাম যে 1 2 3 এটা আমরা লুপ দিয়ে করতে পারি, এবং সেম প্রবলেমটাই যদি আমরা রিকারশনে ট্রাই করি তাহলে আসলে আমাদের রিকারশন শেখা হবে। তো রিকারশনের জন্য আমি আগেও ক্লাস নিছি তোমাদের, আর রিকারশনের জন্য আগেও অনেক রিসোর্স দিছি। তো রিকারশনের জন্য ইন্টারনেটে বেস্ট রিসোর্স হচ্ছে একটা ব্লগ আছে, প্রোগ্রামার ভাইয়ের নামটা ভুলে গেছি, জুবায়ের ভাইয়ের ব্লগ। মোস্ট অফ দ্য প্রোগ্রামার, যত ভালো ভালো প্রোগ্রামার বলো, তারা রিকারশন প্র্যাকটিস করে ওই ভাইয়ের ব্লগ থেকে। ওইখানে প্র্যাকটিস করা যায় এবং ওইখানে হিন্টস দেওয়া আছে। আমি যদি ব্লগটার লিঙ্ক তোমাদের দিয়ে দিব, আর হচ্ছে রিকারশনে কিছু রিসার্চ দিয়ে দিব। বেসিক রিকারশন এইটুকুই, ঠিক আছে? ওইখান থেকে হচ্ছে রিকারশন প্র্যাকটিসগুলো করতে হবে। তো আমরা আরেকটা রিকারশনের প্রবলেম দেখার পরে আমরা আসলে আজকের মতো রিকারশন শেষ করব। সেটা হচ্ছে কি প্রবলেম দেখতে পারি বলো? ভাই গ্রাফ দেখাবেন বলছিলেন না আপনি নাকি? হ্যাঁ, এইটার পরে গ্রাফ দেখাবো, রিকারশনটা শেষ হোক। আচ্ছা, বেসিক আর প্রবলেম আর না দেখাই, আমি হচ্ছে তোমাদের কিছু হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কগুলা সবার করতে হবে এবং খুব ইফেক্টিভলি করতে হবে, 100% করতে হবে এবং সবার জমা দিতে হবে, ঠিক আছে? এরপর থেকে যদি আমি কোনো হোমওয়ার্ক দেই, সেই হোমওয়ার্কগুলো ওই যে গুগল ক্লাসরুমের মধ্যে আমি হোমওয়ার্ক আকারে দিব, অ্যাসাইনমেন্ট আকারে দিব। তো অ্যাসাইনমেন্ট আকারে দিলে ওখানে হচ্ছে সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবা, আমি চেষ্টা করবো সবার কোডগুলো দেখার, ঠিক আছে? তো রিকারশনে আসলে বেসিক্যালি এর থেকে বেশি কিছু নাই। যদি কারো রিকারশন নিয়ে প্রশ্ন থাকে বলতে পারো, বা ফাংশন নিয়েও যদি 2-1টা প্রশ্ন থাকে বলতে পারো। আর নাহলে আমরা 4-5 মিনিটের মধ্যে এখন আমরা ইয়েতে চলে যাব, কি বলে, আমরা গ্রাফের রিপ্রেজেন্টেশনে চলে যাব, যাতে করে নেক্সট ক্লাসে আমরা গ্রাফ থিওরি ভালোভাবে শিখতে পারি। আজকে আমরা গ্রাফের ভাই রিপ্রেজেন্টেশন। রিকারশনের থিওরিটা তো বুঝি, কিন্তু ভাই প্রবলেম করার সময় সলভ করতে পারি না যে আসলে কোন প্রবলেমগুলোতে রিকারশনটা ব্যবহার করব। আচ্ছা, ধরো তোমাকে যদি একটা মানে এখন তোমাদের কি বলবো, আচ্ছা বলি, ধরো তুমি জানো তুমি অনেক কিছু পারো, এরকম ধরে নাও। আচ্ছা, ধরো এটা একটা নোড, একটা বাইনারি ট্রি। এই জিনিসটা বাইনারি ট্রি বলে, যার দুইটা পা থাকে। এই প্রবলেমটা তোমার দিয়ে বললো যে এই প্রবলেমটায় এই যে এন এর মানে এটা হচ্ছে যদি রুট হয় মানে শুরু হয়, এই শুরু থেকে এই যে এখানে ভিতরে এটা হচ্ছে হাইট বলে, একটা হাইট, দুইটা হাইট, তিনটা হাইট, এগুলোর হাইট বলে, ট্রি এর হাইট। এগুলো আমরা যদি ট্রি শিখি কখনো তাহলে ট্রিতে জানতে পারবো। তোমাদের যদি বলো যে এটা একটা মানে ট্রি দিল, এই ট্রির তোমার ম্যাক্সিমাম হাইট কত হতে পারে সেই জিনিসটা বলো। এখন দেখো তুমি এই ম্যাক্সিমাম হাইট কিন্তু এইদিকেও হতে পারে। কি হইলো, এই দিক দিয়ে গিয়ে এইদিকে একটা হাইট ম্যাক্সিমাম হইতে পারে, আবার এই দিক দিয়ে গিয়ে এইদিকেও হইতে পারে, এই দিক দিয়ে গিয়ে এইদিকে হইতে পারে, মানে সব দিকে হাইট হতে পারে। তার মানে তোমার এই জিনিসটা পুরোটা ট্রাভার্স করতে হবে। তার মানে তুমি কি গলা এখান থেকে প্রথমে এখানে গেলা, এখান থেকে এখানে গেলা, এখান থেকে এখানে গেলা, যাওয়ার পরে তুমি কি করলা, দেখলে এখানে মানে নিচে কোনো লেভেল নাই, এখান থেকে কি এখানে কোনো লেভেল নাই, তো এখান থেকে 0 রিটার্ন করে দিলা, এখানে এসে 1 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, এখানে 3 হয়ে গেল। তার মানে কি এই পথে গেলে তোমার হচ্ছে 3। এখন সেম রিকারশনটাই তোমার লজিক দিয়ে আবার লেফট পাশে রাইট পাশে দুই পাশেই চালাইতে হবে। ধরো এই ফাংশনটার মধ্যে থেকে তুমি কি করছো, এই নাম প্রিন্টকে একবার কল দিছো। এখন ধরো এটা একটা সলভ ফাংশন,
এটার লেফটে তুমি একটা রিকারশন কল দিছো, আবার সলভের রাইটে তুমি একটা রিকারশন কল দিছো। সে কি করবে, তোমার লেফটের উত্তরটাকে তোমার আয়না এখানে দিবে, রাইটের উত্তরটাকে আয়না তোমার এখানে দিবে। এখন এখানে তো দুইটাই পা আছে, সে একটা রিকারশন তুমি এদিক দিয়ে ছাড়া দিছো, সে এখান থেকে সব ক্যালকুলেট করে দিবে। আরেকটা রিকারশন কি, এদিক দিয়ে ছাড়া দিছো, সে এই পাশে যতগুলো জিনিস আছে সবগুলো ক্যালকুলেট করে দিবে। ধরো এই পাশে যতগুলো জিনিস আছে সবগুলোর মধ্যে থেকে বেস্ট উত্তরটা তোমাকে দিবে, আর এই পাশ থেকে কি সবগুলো উত্তর বেস্ট দিবে। এখন দুই পাশেই তো সবসময় দুইটা করে আছে, ধরো এইটুকুর ক্ষেত্রেও কি এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে। তো এইরকম যখন কমন সিনারিও পায়, কমন সিনারিও পায় যে হ্যাঁ এই পাশে যা হবে এই পাশে তা হবে, বা এই কাজটা যখন ধরো লেফটে যা হয়েছে রাইটে কিন্তু সেম কাজটাই হয়েছে, তো এরকম যখন হয় তখন আসলে আমরা রিকারশন ইউজ করি। আর রিকারশন আসলে ইউজ করা আসবে বেশি যখন ডিপি শিখো, তখন আসলে খুব বেশি রিকারশন ইউজ করতে পারবা বা রিকারশন ইউজ করা শিখতে পারবা। আর নর্মাল যে রিকারশন সেটা তুমি প্র্যাকটিস করতে করতে শিখতে হবে, যে আমি তোমাদের জুবাইর ভাইয়ের ব্লগ দিব, ব্লগ থেকে শিখতে হবে। আর এই আর কি, সব জিনিসের মূল একটাই, আসলে প্রোগ্রামিংয়ে সব জিনিসের মূল একটাই, ভাই আমি কেমনে পারবো, ভাই প্র্যাকটিস করা, কেমনে পারবো প্র্যাকটিস করা। আসলে এইটার উপরে আর কোনো কথা নাই, কারণ তুমি শুধু আমারে না, তুমি যারাই প্রশ্নটা করবা সে সেম উত্তরটা দেবে। হয়তো অনেকে বলতে পারো যে আমার কাছে উত্তর নাই সেই জন্য আমি প্র্যাকটিস করতে বলতেছি, আসলে না, আসলে সেম উত্তরটা তো আমিও খুঁজছিলাম একটা সময়। তোমাদের যে প্রশ্নের উত্তর এটা কিন্তু আমিও খুঁজছিলাম। ধরো তোমরা যেই প্রশ্নটাই আমাকে করবা তার ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমার মাথায় ছিল না কখনো, আমিও খুঁজছি কোথাও না কোথাও, বা কারো না কারো কাছ থেকে নিছি। তো মোস্ট প্রবাবলি সবাই যে উত্তরটা আমাকে দেয় সেই উত্তরটাই আমি তোমাদের কাছে শেয়ার করি। তো এটাই ছিল রিকারশন, আমাদের প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখন আমরা আসলে গ্রাফ থিওরি দেখব। তো সবাই যদি রিকারশন বুঝে থাকো তাহলে আমরা কি গ্রাফ থিওরিতে যাইতে পারি? জি ভাই। ওকে ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রাফ থিওরিতে যাই। গ্রাফ থিওরিতে আজকে আমরা গ্রাফ থিওরি কোনো অ্যালগরিদম শিখবো না, আজকে গ্রাফ রিপ্রেজেন্টেশন শিখবো। ধরো আমি যদি একটা জিনিস আঁকি, যে এটা একটা গ্রাফ, এখন আমার মাথায় আমি যখন প্রথম দিকে কন্টেস্ট করতাম, কন্টেস্টে যদি আমি গ্রাফের যদি কোনো ধরনের বিন্দুমাত্র ছোঁয়া দেখতাম যে হ্যাঁ এই প্রবলেমটা গ্রাফে হইতে পারে, বা এই প্রবলেমটার মধ্যে গ্রাফের কিছু একটা আছে, ওই প্রবলেমটা আমি প্রথমে বাদ দিয়ে দিতাম। কেন? কারণ আমার মাথায় প্রথমে এই একটা জিনিসই ঢুকতো যে এই যে একটা জিনিস গ্রাফ, ফালতু একটা কালার নিচ্ছি রে, এই যে একটা জিনিস গ্রাফ, এই গ্রাফটা রিপ্রেজেন্ট করবো কেমনে, বা আমি কোডে এই জিনিসটা সাজাবো কেমনে, এটা ছিল আমার মাথার প্রথম প্রশ্ন, যে আমি কোডে এই জিনিসটা সাজাবো কেমনে। তো এই জিনিসটা আমি পারতাম না, আর এই জিনিসটা না পারার কারণে, এই জিনিসটা ক্লিয়ার না হওয়ার কারণে আমি গ্রাফ থিওরি শিখছি অনেক দেরি করে। গ্রাফ থিওরির বেস্ট রিসোর্স হচ্ছে সাফায়েত ভাইয়ের ব্লগ বাংলায়। সাফায়েত ভাইয়ের একটা বাংলা ব্লগ আছে এবং সে গ্রাফ থিওরি নিয়ে একটা বইও লিখছে। তো আমি ওই গ্রাফ থিওরি বইটা, হ্যাঁ আমি ওই সাফায়েত ভাইয়ের বইটা কিনছিলাম। ভাই এই যে আরেকটা আছে না, যে মাহবুবুল হাসানের একটা বই আছে না? হ্যাঁ ওইটাতে সব আছে, মাহবুবুল হাসানের বইটা সব আছে, এবং সেই বইটা অ্যাডভান্স ভাবে লেখা, মানে অনেক কিছু আছে যেটা তুমি একবার পড়ে বুঝবা না। অনেক বড় অ্যালগরিদম যেটা মনে করো অন্য প্রোগ্রামাররা 5 পেজে বুঝাইছে, মাহবুব ভাই সেটা তোমার 10 লাইনে বুঝাইছে, আর সেই 10 লাইনে বোঝার জন্য তোমার বোঝার ক্ষমতাটা অনেক বেশি লাগে। তো মাহবুব ভাইয়ের বইটা একটু অ্যাডভান্স করে লেখা, এবং সে নিজেই জানে সে অ্যাডভান্স মানে কেন লিখছে, এবং সেটা নিয়ে সে পোস্টও করছে সে কেন অ্যাডভান্স করে লিখছে। কারণ সহজ জিনিস লেখার জন্য বাংলাদেশে অনেক আছে, কিন্তু অ্যাডভান্স কিছু লেখার জন্য আসলে বাংলাদেশের খুব বেশি রিসোর্স নাই বা ছিল না তখন, এই জন্য সে বইটা একটু হার্ড করে লিখছিল যাতে সবার উপকার হয়। আচ্ছা, তো গ্রাফ থিওরির বইটা আমি কিনছিলাম মনে হয় 2017 সালে। বইটা কিনে টানা 1 বছর আমি আমার টেবিলে ফেলা রাখছিলাম, শুধু নাম লিখছিলাম আর 2 পেজ পড়ছিলাম প্রথম। মানে আমি পারতাম না গ্রাফ থিওরি, আমার মাথায় এই জিনিসটা ঢুকতো না, আমি এই জিনিসটা কেমন রিপ্রেজেন্ট করবো বা এই জিনিসটা আমি কোডে সাজাবো কেমন, ঠিক আছে।
আর এটা না পারার পেছনে আরেকটা কারণ ছিল, আমি 2D ম্যাট্রিক্স ভালোভাবে বুঝতাম না এবং আমি হচ্ছে STL পারতাম না। কারণ এই দুইভাবে গ্রাফকে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে, একটা হচ্ছে লিস্ট দিয়ে। তো ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে 2D ম্যাট্রিক্স জানা লাগবে, আর STL দিয়ে করতে হলে ভেক্টর অথবা লিস্ট অথবা লিঙ্ক লিস্ট এগুলো জানা লাগবে। তো আমি ভেক্টরও জানতাম না, এটা কম পারতাম, আর এটা আমি পারতামই না। তো এই কারণে আমার গ্রাফ শেখা হইতো না। পরে আমি একটা প্ল্যান করি 1 মাসের, এটা হচ্ছে রমজান মাস ছিল। তো রমজান মাসে আমি সবসময় ক্লাস কম করতাম, অনেক ক্লাস ফাঁকি টাকি দিতাম। তো রমজান মাসে হচ্ছে আমি সারাদিন মানে এই কোট করার চেষ্টা করতাম আর কি, বিজি থাকার চেষ্টা করতাম। তো তখন হচ্ছে আমি কোনো এক রমজান মাসে একটা মিশন নেই যে আমার গ্রাফ থিওরি পারি বা না পারি, বুঝি বা না বুঝি, আমার এই বইটা শেষ করতে হবে। বইটা একবার রিডিং শিপ করতে হবে, অ্যাটলিস্ট একবার রিডিং করলে আমার কিছুটা জিনিস মাথায় আসবে। ধরো আমি যদি 5 থেকে 10%ও বুঝি, তারপরে দ্বিতীয়বার পড়লে আমি আরও কিছু না কিছু বুঝবো, তখন আমার কাছে এই বইটা পড়তে ভালো লাগবে। দেন আমি সেই চিন্তা করে হচ্ছে আমি বইটা আমি একবার পুরোপুরি না পড়লেও মোটামুটি অনেকটা দূর যাই। যাওয়ার পরে হচ্ছে আমি বুঝলাম যে না, খুব বেশি কঠিন কিছু না, ধৈর্য সহকারে পড়তে হয়। গ্রাফ আসলে এমন খুব মজার জিনিস আর খুব সহজ জিনিস, কিন্তু ধৈর্য লাগে আর প্র্যাকটিস করা লাগে খুব বেশি। তো আমরা হচ্ছে আজকে দেখবো এই গ্রাফটাকে কীভাবে রিপ্রেজেন্ট করে, যাতে করে আমরা সামনে গ্রাফগুলো দিয়ে বিভিন্ন অ্যালগোরিদমগুলো শিখতে পারি। আচ্ছা, প্রথমত আমরা গ্রাফের আগে কিছু সংজ্ঞা দেখে নিই, এই সংজ্ঞাগুলো আমাদের কাজে লাগবে। কিন্তু আমরা কিছু সংজ্ঞা দেখে নিই। এই যে গ্রাফে আমি যে জিনিসটা এখন আঁকলাম, এটা কালারটা হালকা হয়ে গেছে, ধরো এই যে 1 বা 2 এই জিনিসগুলোকে আমরা বলি নোড বা ভার্টিসেস। আমি কখনো ভার্টিসেস বলি না, আমি সবসময় নোডই বলি। আর একটা নোড থেকে, এটা যদি একটা নোড হয়, একটা নোড থেকে অন্য একটা নোডে যাওয়ার, ধর আমি নোডের নাম না দিই, একটা নোড থেকে অন্য একটা নোডে যাওয়ার যে পথ, এটা হচ্ছে পথ বা রাস্তা, এটাকে আমরা বলে হচ্ছে এজ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এখন একটা গ্রাফ বলা যায়। এখন এই পয়েন্টগুলোকে আমরা বলি নোড বা ভার্টিসেস, আর এইগুলাকে যেই পথ দ্বারা যায় সেটাকে বলি আমরা হচ্ছে এজ। এখন যদি আমাদের এটা একটা গ্রাফ হয়, এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, এখান থেকে এখানে যাওয়া যায়, এখান থেকে এখানে যাওয়া যায়, আমি কোনো নাম্বার দিতেছি না, সংজ্ঞা বলতেছি। এই গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ কেন? কারণ এই গ্রাফে এই নোডটা থেকে আমাদের এই নোডটায় যাওয়া যায়। আচ্ছা, আমার একটা জিনিস কনফিউশন, এই আমার মাউস কার্সরটা কি তুমি দেখতেছো তোমরা? এই আমি মাউস কার্সরটা নাড়াচ্ছি। জি ভাই দেখতেছি। আচ্ছা, মানে অনেক সময় মাউস কার্সরটা দেখা যায় না। আচ্ছা, তো এইটা হচ্ছে কি, এই নোডটা থেকে এই নোডটায় যাই আমরা, ঠিক আছে, এই নোডটা থেকে এই নোডটায় যাওয়া যায়। এখন এইখানে কিন্তু এটাও মানে বলা আছে এই নোডটা থেকেও কিন্তু এই নোডটায় যাওয়া যায়, কারণ এই নোড থেকে এই নোডে যাওয়া যায়, আর এই নোড থেকেও এই নোডে যাওয়া যায়। মানে কোনো ডিরেকশন নাই, যে আসলে নির্দিষ্ট ডিরেকশন নাই যে কোন নোড থেকে কোন নোডে যাওয়া যায়। তাই এইটাকে বলা হয় হচ্ছে আনডিরেক্টেড, মানে ডিরেকশন দেওয়া নাই, তার মানে সব দিকে যাওয়া যায়। তার মানে এই নোড থেকে এই রাস্তাটা দিয়ে আমরা এই নোডে যাইতে পারি, এবং এই সেম রাস্তাটা দিয়েও আমরা আবার এই নোডে ব্যাক করতে পারি। সেম এই নোড থেকে এই রাস্তাটা দিয়ে আমরা এই নোডে যাইতে পারি, এবং এই নোড থেকে এই রাস্তা দিয়ে এই নোডে যাইতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস, যে এই নোড থেকে কিন্তু এখানে যাওয়া যায় না, কারণ এখানে কিন্তু কোনো রাস্তা নাই। কারণ আমাদের সাদা কালি যে জিনিসটা, এগুলো হচ্ছে আমরা রাস্তা দিছি। ঠিক আছে, তো এইখানে হচ্ছে দুই দিকেই যাওয়া যায়, তাই এটাকে বলা হয় হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। বা তুমি বাই ডিরেকশনাল বলতে পারো, যে উভয় দিকেই যাওয়া যায়, এটাও বলতে পারো। এবং আমরা যদি এরকম, এখন আমার আরেকটা গ্রাফ লিখি, যদি গ্রাফটা এরকম হয়, এটা যদি দেখি বলি, তাহলে এটাকে বলা হবে ডিরেক্টেড গ্রাফ।
ডিরেক্টেড গ্রাফ। কেন ডিরেক্টেড গ্রাফ? এখান থেকে কিন্তু ডিরেকশনটা দেওয়া আছে। ডিরেকশনটা কেমন দেওয়া আছে? এই নোড থেকে এই নোডে যাওয়া যায় এই রাস্তাটা ধরে, এই যে দেখো ডিরেকশনটা দেওয়া আছে, এই দিকে যাওয়া যায়। কিন্তু এই নোড থেকে এইখানে আসার কিন্তু কোনো রাস্তা নাই, কারণ এই দিকে পথ আছে, এই দিকে কিন্তু পথ নাই। এবং এই নোডটার ক্ষেত্রে যদি আমরা বলি, এই নোড থেকে এই রাস্তা ধরে এই দিকে যাওয়া যায়, এবং এই নোড থেকে এই রাস্তা ধরে এই দিকে যাওয়া যায়। তার মানে এই গ্রাফটা যদি দেওয়া থাকে, আবার ধরো যে এইখান থেকে এইটাতেও যাওয়া যায়, তার মানে এই দিক থেকে এখানে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। যদি এরকম থাকে তাহলে সেই গ্রাফটাকে বলা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে? তার মানে কোন দিকে যাইতে হবে সেই দিকটা আমাদের নির্দিষ্টভাবে বলে দিবে, সেটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। আর যখন নির্দিষ্টভাবে বলে দিবে না, সেটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। এখন আরেক ধরনের গ্রাফ আছে, ধরি আমাদের এই নোড 1 থেকে নোড 2-এ যাওয়া যায় 5 কস্টের মাধ্যমে। কস্ট মানে হচ্ছে কি, যে এখান থেকে এখানে যাইতে যে সময় কতটুকু লাগে, বা ধরো তুমি মহাখালী থেকে বনানী যাবা, ভাড়া কতটুকু। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে যে কস্ট, এই রাস্তা দিয়ে গেলে তোমার কত টাকা লাগবে এইখান থেকে এখানে যেতে, সেটা হচ্ছে 5। ঠিক আছে? এখন এইটা যদি আমাদের একটা নোড হয়, তার মানে আমরা বলতে পারি এই নোড 1 থেকে নোড 2-এ যাইতে এটা কি একটা আনডিরেক্টেড গ্রাফ। প্রথমে আনডিরেক্টেড গ্রাফ, এবং এই আনডিরেক্টেড গ্রাফে নোড 1 থেকে নোড 2-এ যাওয়া যায় 5 কস্টের মাধ্যমে, এবং নোড 2 থেকে নোড 1-এ আসা যায় সেম 5 কস্টের মাধ্যমে। কস্ট 5 উভয় ক্ষেত্রে, কারণ 2 দিকেই যাওয়া যায়। ঠিক সেম 2 থেকে 5-এ যাওয়া যায় 10 কস্টের মাধ্যমে, এবং 5 থেকে 2-এ যাওয়া যায় সেম 10 কস্টের মাধ্যমে। ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে ওয়েটেড গ্রাফ। আনডিরেক্টেড, এই গ্রাফটা কি আনডিরেক্টেড বাট ওয়েটেড। এটা হচ্ছে ওয়েটেড গ্রাফ, মানে কি এটার ওয়েট দেওয়া আছে বা এটার কস্ট দেওয়া আছে। ঠিক আছে? এখন যদি আমরা আরেকটা গ্রাফ আঁকি, এটা যদি আরেকটা গ্রাফ হয়, এই গ্রাফটা হচ্ছে কি একটা ডিরেক্টেড গ্রাফ, কারণ এটা আমাদের ডিরেকশন দেওয়া আছে। এটা একটা ডিরেক্টেড গ্রাফ, এবং এটা কি একটা ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ কেন? এই 1 থেকে 2-এ যাওয়ার জন্য যে কস্ট, সেটা আমাদের এখানে বলে দেওয়া আছে 10, এবং 2 থেকে 3-এ যাওয়ার কস্ট কত? 7, এবং 3 থেকে 2-এ ফেরার কস্ট কিন্তু আবার আলাদা। ধরো তুমি মহাখালী থেকে বনানী যাচ্ছ 7 টাকা ভাড়া লাগতেছে, কিন্তু ফেরার সময় তোমার ভাড়া 2 টাকা লাগতেছে। ঠিক আছে? ধরো তুমি যাওয়ার সময় গেলা উবারে করে, আসার সময় আসলা লোকাল বাসে করে, ওই রকম ব্যাপারটা। তো এখানে হচ্ছে যাওয়া আসার কস্ট ভিন্ন, এবং এই 1 থেকে 3-এ যাওয়ার কস্ট হচ্ছে তোমার 3। তার মানে এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, বাট এইটাও কিন্তু ওয়েটেড। এখন এইগুলো ছিল কি ডিরেক্টেড গ্রাফ এবং আনওয়েটেড গ্রাফ। এখানে আর কোনো ওয়েট দেওয়া ছিল না, আর যদি কখনো ওয়েট দেওয়া না থাকে, ওই ওয়েটগুলোকে আমরা 1 ধরে নেই, সবগুলা পাজে সমান। 1 বলতে সবগুলা পাথে সমান একটা কস্ট আমরা ধরে নিই, মানে আমাদের হিসাব করার খাতিরে, কারণ আমাদের বিভিন্ন হিসাব দিতে হয় প্রোগ্রামে ক্যালকুলেশন করে। তো এই আপাতত আরও অনেক সংজ্ঞা আছে গ্রাফের, অনেকগুলো সংজ্ঞা আছে, সাইক্লিক, অ্যাসাইক্লিক। তো অ্যাসাইক্লিক, সাইক্লিক এগুলো আমরা সামনের ক্লাসে শিখবো। একদিনই যদি অনেকগুলো সংজ্ঞা শিখি আমাদের মাথায় থাকবে না। তো আমরা আজকে হচ্ছে এখন একটা রিপ্রেজেন্টেশন দেখবো, দেখে হচ্ছে আমরা আজকের ক্লাস শেষ করব। যেহেতু আমরা বলছি যে গ্রাফ 2 ভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা 2D ম্যাট্রিক্সের মাধ্যমে, একটা হচ্ছে লিস্টের মাধ্যমে। 2D ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করার পদ্ধতিটাকে বলা হয় অ্যাডজেন্সিটি ম্যাট্রিক্স, আর লিস্টের মাধ্যমে অ্যাডজেন্সিটি লিস্ট। ঠিক আছে? তো আমরা আজকে ম্যাট্রিক্সের মাধ্যমে কীভাবে, অ্যাডজেন্সিটি ম্যাট্রিক্সের মাধ্যমে কীভাবে গ্রাফ রিপ্রেজেন্ট করে সেই জিনিসটা আমরা দেখব। তার আগে আমরা একটা গ্রাফ আঁকি। এই গ্রাফটা আমরা আনওয়েটেড ধরে নেই, যে ওয়েটগুলো হচ্ছে সব সমান।
এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, এই গ্রাফে আসলে কি কি আছে আমাদের কাছে দেওয়া আছে, কি কি আমাদের ইনপুটে দিয়ে দিবে হচ্ছে ধরো কয়টা নোড আছে এবং কয়টা এজ আছে, এই জিনিসটা আমাদের দিয়ে দিবে। তো আমরা নোড আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5টা নোড আছে এবং আমাদের এজ দেওয়া আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা এজ দেওয়া আছে। এজ আরো বেশি থাকতে পারে, ধরো এখানেও আছে 6টা এজ দেওয়া আছে, ঠিক আছে। এই গ্রাফে 6টা এজ দেওয়া আছে। এখন আমাদের এই জিনিসটাই কোডে কিভাবে আমরা লিখবো, 2D ম্যাট্রিক্সের মাধ্যমে কোডে কিভাবে লিখবো, যে জিনিসটা আমি সবচেয়ে বেশি প্যারা খাইছিলাম। তো আমরা আসলে লিখি, তো আমরা প্রথমে হচ্ছে লিখি 1 2 3 4 5, এই 5টাই তো নোড আছে, তো আমরা 5টা নোড লিখলাম। এখন এই 5টা নোড কার কার সাথে কানেক্টেড হইতে পারে বলো তো? আমাদের কাছে এইটা ইনপুট নেওয়ার আগে যদি বলে একের সাথে 3 4 না না 1 মিনিট 1 মিনিট, এটা তো হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। এখন এটা ম্যাক্সিমাম কার কার সাথে কানেক্টেড হইতাছে, আমি ওই প্রশ্নটার উত্তর চাচ্ছি। ধরো 1 কার কার সাথে কানেক্টেড হইতে পারে, এই গ্রাফটা নাই, ধরো এই গ্রাফটা তোমার কাছে নাই, এটা তুমি চোখে দেখতেছো না, তাইলে এক এক মানে 2 আর 3 এর সাথে কানেক্ট হইতে পারবো গ্রাফ একটা না এরকম না, এইটা তো তোমার কাছে নাই, ধরো এইটুকু তোমার কাছে নাই, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে তোমাকে 5টা নোট দিলাম এবং এই তোমাকে যদি আমি প্রশ্ন করি 5টা নোট কার কার সাথে কানেক্টেড হতে পারে, উত্তরটা হবে কি? ভাইয়া এইখানে কি 2 রে আমরা মানে প্যারেন্টাল কোড ধরবার, চাইল্ড নোট কি ধরবো, যে 1 কি? আমি তোমাকে বুঝাইতেই পারতেছি না, আমি তোমাকে বললাম এই নোটটা এই গ্রাফটা নাই, তুমি দেখতেছো না, এটা নাই, একদমই নাই। ভাইয়া ওই গ্রাফ অনুযায়ী বলি নাই, আমরা ওই যে ওয়েটেড অনুযায়ী আমাদের স্যার একবার শিখাইছিল যে যেটার ওয়েট কম সেটা হলো বাম পাশে আর যার বেশি সে ডান পাশে। না আমি এরকম সেই কোনো কিছু নাই যার ওয়েট বেশি, এখানে তো আমি কোনো ওয়েট লিখিই নাই। তুমি যেটার কথা বলতেছো ওটা হচ্ছে ব্যালেন্স বাইনারি ট্রি, ব্যালেন্স বাইনারি ট্রি বা বাইনারি ট্রি, ওই ধরনের সংখ্যা যখন আসবো আমরা তখন দেখবো যে আসলে বাইনারি ট্রিতে কি, বাইনারি ট্রিতে তার যদি আমি একটু বলে নেই তোমার প্রশ্নের উত্তরটা, যদি বাইনারি ট্রি বলে যে এটা একটা গ্রাফ না এটা একটা বাইনারি ট্রি, তখন বলবে যে এটার 2টা পা আছে, এখানে তো আরো পা থাকতে পারে, এখানেও তো থাকতে পারে, তখন তো অনেকগুলো থাকতে পারে জায়গা। এখন বাইনারিটিতে 2টা পা থাকবে, একটা লেফট একটা রাইট, লেফট সাইডেরটা হচ্ছে ছোট অথবা সমান হবে এই প্যারেন্টের, আর রাইট সাইডেরটা হচ্ছে সবসময় বড় হবে, ঠিক আছে। ওটা হচ্ছে অন্য সংজ্ঞা, এটা হচ্ছে গ্রাফ, ওইটা হচ্ছে ট্রি, স্যার যেটা কথা বলছে সেটা হচ্ছে ট্রি। তো আমাদের হচ্ছে এই নোড 5টা নোড, এই 5টা নোড কি 5টা নোডের সাথে আসলে কানেক্ট হতে পারে। এই 1 কি 1 2 এর সাথেও কানেক্ট হতে পারে, 3 এর সাথেও, এটার সাথেও, এটার সাথে, কোনটার সাথে কানেক্ট আমরা জানি না, এটা ইনপুট নেওয়ার আগে আমরা জানি না, সবার সাথেই কানেক্ট হইতে পারে, তাই না? এই প্রশ্নটার উত্তর জানতে চাইছি যে আসলে 1 কার কার সাথে কানেক্ট হইতে পারে, 1 সবগুলোর সাথে কানেক্ট হইতে পারে। তো যেটার সাথে আমরা কানেক্ট করতে চাই সেখানে 1 বসাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ এখন দেখো আমি তাইলে এইদিকে তো আমি 5টা নোট লিখলাম, এইদিকেও আমি 5টা নোট লিখি। এখন আমি হচ্ছে একটা দাগ দেই, তো বোঝার সুবিধার্থে আরে আমার লেখা অনেক বাজে হইতাছে। আচ্ছা এটা যদি আমাদের একটা এরকম যদি থাকে, ঠিক আছে, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে ধরো আমরা ফ্রম মানে কোথা থেকে কোথায়, এটা হলো 2, মানে এই নোড থেকে এগুলো একটা, এগুলো তো নোড, এইগুলা থেকে এইগুলাতে কানেকশন আমরা দিব কিভাবে। এখন এই গ্রাফটা যদি আমাদের ইনপুট দেয় একের সাথে কানেক্টেড আছে কে কে, ডিরেক্ট কানেকশন, মানে একের সাথে 2ও কানেক্টেড, কিন্তু ডিরেক্ট কানেকশন হচ্ছে কার কার সাথে, একের সাথে ডিরেক্ট কানেক্ট কে কে 3 এবং 4, তাই না? হ্যালো জি ভাই। আচ্ছা প্রথমে আমরা এই নোটটাকে ধরলাম, একের সাথে ডিরেক্ট কানেক্ট কে 3 এবং 4,
তো আমরা এই যে 1 এর সাথে 3 এবং 4, তার মানে এই 1 এই নোডটা থেকে কানেকশন আছে কোথায়, এই নোডটা থেকে 3 আর 4 এ আমরা কি ফ্রম মানে হচ্ছে কি 1 থেকে কানেক্ট আছে কে 3 এবং 4 এ, তার মানে এখানে আমরা 1 বসায় দিলাম, এখানে আমরা 1 বসায় দিলাম, বাকি ভ্যালুগুলো আমরা 0 বসায় দিলাম। আচ্ছা, এখন আমরা পরের নোটটা দেখি। 3 এর সাথে কানেক্ট আছে কে 3 এর 1 সাথে 4 কানেক্ট আছে 1 এবং 4। আচ্ছা, 3 এর সাথে কানেক্ট আছে হচ্ছে এই 1, এই যে 1 এর ঘরে এটা 1 এবং হচ্ছে 4, এটা 1 দিলাম, বাকিগুলো আমরা 0 বসায় দিলাম। আচ্ছা, তারপরের নোট হচ্ছে কি 4 এর সাথে 4 কানেক্ট এর কে সাথে শুধু 4 হ্যাঁ 4 এর সাথে দেখো 1 এর কানেক্টেড, 3 এর, 5 এর এবং 2 এর, 4 বাদে সবগুলোর সাথে কানেক্টেড আছে। তার মানে আমরা 4 এর থেকে সবগুলোতেই কানেকশন দিব, শুধুমাত্র 4 বাদে 4 এর জায়গায় আমরা 0 বসায় দিলাম। এখন 5 এর ক্ষেত্রে 4 আর 2 4 এবং 2, 5 এর ক্ষেত্রে 4 এবং 2, তাহলে 5 এর ক্ষেত্রে 4 এবং 2, এই দুইটা আমরা দিলাম আর বাকি সবগুলোর সময় 0 দিলাম। এখন 2 নোডের জন্য কানেক্টেড কে 4 এবং 5, 2 এর জন্য 4 এবং 5, বাকি সবগুলো 0। এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, এইটা কি একটা, এই ম্যাট্রিক্সটা আমরা সমান সমান এই গ্রাফটা বলতে পারি না এখন? হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে আসলে গ্রাফের রিপ্রেজেন্টেশন, যে আমাদের কাছে প্রবলেমে বা প্রশ্ন, আমাদের কাছে যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেমে আমাদের বলবে আমাদের এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এটা এটার সাথে এমনি কানেক্টেড, এমনি কানেক্টেড। সেই জিনিসটাকে আমরা 2D ম্যাট্রিক্সের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি তাহলে সেটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। এখন যদি আমরা যদি চাই যে এতটুকু মুছে দেই, যে ধরো এতটুকু মুছে দিলাম, আমাদের কাছে এই ম্যাট্রিক্সটা আছে শুধুমাত্র, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা আছে, এখন এই ম্যাট্রিক্সটা থেকে আমরা গ্রাফটাকে কিভাবে লিখতে পারি দেখি। সবার প্রথমে সবগুলা নোড আগে লিখে রাখতে হবে, 1 2 3 4 এবং না, গ্রাফের ক্ষেত্রে সবগুলো নোট আমরা লিখব না, আমরা প্রথমে এই প্রথম 1 কে লিখব। আমরা 1 কে লিখলাম, লেখার পরে দেখলাম 1 এর সাথে কার কার কানেক্টেড, 3 এবং 4, তার মানে 3 এবং 4, 3 এবং 4 এর সাথে আমরা কানেক্ট দিয়ে দিলাম। তারপরে 2 এর থেকে দেখবো আমরা কার সাথে কানেক্টেড, 2 কিন্তু 4 এবং 5 এর সাথে কানেক্টেড, তার মানে আমি 2 একটা নিলাম, নিয়ে এটাকে 4 এর সাথে কানেক্ট করে দিলাম এবং এটাকে 5 এর সাথে কানেক্ট করে দিলাম। তারপর কি 3 এর সাথে কি 4 এর সাথে কানেক্টেড আছে, এই 3 থেকে আমরা 4 এর সাথে একটা কানেকশন দিয়ে দিলাম, এবং 3 থেকে 1 এর সাথে কানেকশন আছে একটা, সেটা তো অলরেডি আছে, ঠিক আছে? তারপর কি 4 এর সাথে কি দেখা যাইতেছে যে 4 এর থেকে 1 2 3 5 সবগুলা কানেক্টেড আছে, তাহলে কি 1 এর সাথে কানেক্টেড অলরেডি আছে, 2 এর সাথে কানেক্টেড অলরেডি আছে, 3 এর সাথে আছে, 5 এর সাথে নাই, তা 5 এর সাথেটা আমি বসায় দিলাম, এবং 5 এর সাথে দেখলাম কি 2 এর সাথে কানেক্টেড আছে এবং 4 এর সাথে কানেক্টেড আছে, তো 5 এ এখানে আসলে দেখলাম কি 2 এর সাথে কানেক্টেড আছে এবং 4 এর সাথে অলরেডি আমি আগে কানেকশন দিয়ে দিছি। তার মানে আমাদের এই গ্রাফটা আমরা বানাই ফেলছি, তার মানে এই ম্যাট্রিক্সটা দিলে আমরা সেটা থেকে এই গ্রাফটা যেমন বানাইতে পারি এবং এই গ্রাফটা থেকে আমরা তাহলে ম্যাট্রিক্সটা বানাইতে পারি। তার মানে এইটাই হচ্ছে গ্রাফের রিপ্রেজেন্টেশন। এতটুকু বুঝছি কিনা বলো, তাইলে আমি হচ্ছে কোডে যাব। জি ভাই, বুঝতে পারছি এতটুকু। বুঝছি। বুঝি নাই কে? বুঝি নাই এমন কেউ আসি? রাকিব, আসিফ? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারি। মিমি বুঝছি? জি ভাই, আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো যদি বুঝে থাকি আমরা এখন এইটা, এই যে ম্যাট্রিক্সটা যে এতক্ষণ আঁকাআঁকি করলাম, ম্যাট্রিক্সটা বানাইলাম, তো এই ম্যাট্রিক্সটা বানানোর জন্য আমাদের কাছে কি কি ইনফরমেশন দিয়ে দিবে? আমাদের নোট দিবে এবং আমাদের এজগুলো দিবে। কিভাবে দিবে? আমাদেরকে ইনপুটে দিয়ে দিবে এমন, তোমার কাছে 5টা নোড আছে, 6টা এজ আছে, এবং তার পরের লাইন থেকে বলবে কে কার সাথে কানেক্টেড। এখন আমাদের বলবে 1
3 এর সাথে কানেক্টেড, 4 1 এর সাথে কানেক্টেড, 3 4 এর সাথে কানেক্টেড, হাই রে এটা উপরে নিচে হইতেছে। তারপর হচ্ছে 5 4 এর সাথে কানেক্টেড, 5 2 এর সাথে কানেক্টেড, তারপরে হচ্ছে আরেকটাকে 3 1 এর সাথে কানেক্টেড লিখছি 3 এর সাথে আরেকটা কানেক্টেড, 1 4 এর সাথে কানেক্টেড, 1 4 এর সাথে লিখছি 2 4 2 5। আচ্ছা 2 এর থেকে 4 এর সাথে কানেক্টেড, 2 থেকে 4 এর সাথে কানেক্টেড। এই ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিবে, এইভাবে দিবে। ধরো তোমাকে দিবে হচ্ছে এইভাবে ইনপুট, প্রবলেমে বলে দিবে তোমাকে এই জিনিসটা দিবে, তোমাকে এই জিনিসটা কল্পনা করতে হবে এইভাবে এবং কোডে লিখতে হবে এইভাবে। এই যে তিনটা জিনিস, 3 ধরনের প্যাচাল্লা জিনিস, এই জিনিসটাই হচ্ছে আমার মাথায় ঢুকতো না, যার কারণে হচ্ছে আমি গ্রাফ প্রথম দিকে শিখতে পারিনি। গ্রাফ আমি শেষের দিকে শিখছি। যখনই আমি এই জিনিসটা ধরতে পারছি বা ভালোভাবে বুঝতে পারছি যে গ্রাফ আসলে এইভাবে রিপ্রেজেন্ট করে, এইভাবে কিছু করে, তারপর থেকে আমি গ্রাফ খুব ইজিলি শিখতে পারছি। তার মানে তোমাকে ইনপুট হিসাবে দেওয়া থাকবে এইটা, খাতা কলমে যখন তুমি আইডিয়া নিয়ে চিন্তা করবা বা প্রবলেম নিয়ে চিন্তা করবা তখন তুমি চিন্তা করবা এইটা, এবং কোডে লেখার সময় তুমি লিখবা এইটা। ঠিক আছে, তো আমি এখন কোড লিখি। নোট সংখ্যা দিয়ে দিবে তোমাকে, এজ সংখ্যা দিয়ে দিবে। এখন আমাদের কি একটা গ্রাফ নামের একটা ম্যাট্রিক্স, 2D ম্যাট্রিক্স, যেহেতু আমরা দেখছি যে আমাদের এই জায়গায় হচ্ছে 2D ম্যাট্রিক্স নিচ্ছি আমরা, 2D ম্যাট্রিক্স। তো আমরা 2D ম্যাট্রিক্সটা এখানে দিব। ধরি আমাদের নোট সর্বোচ্চ 20টা হবে, সেই জন্য 20 × 20 আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি। ঠিক আছে, এখানে এই সাইজটা হবে হচ্ছে ম্যাক্সিমাম যতগুলো নোট থাকতে পারে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমরা নোড ইনপুট নিছি, এজ ইনপুট নিছি। ঠিক আছে, তো আমি এখানে ব্র্যাকেটে বলে দেই সিন মানে হচ্ছে স্ক্যানার। আচ্ছা এখন হচ্ছে আমাদের পরে কি দেওয়া দেখি, পরে হচ্ছে আমাদের কিন্তু এই যে ইনপুটগুলো দেওয়া, এই ইনপুটগুলো কয়টা দেওয়া, 2টা করে ভ্যালু দেওয়া। এই ইনপুটগুলো 2টা করে ভ্যালু দেওয়া, মানে এইখান থেকে এইখানে যাওয়া যায় এবং এইখান থেকে এইখানে যাওয়া যায়, এইখান থেকে এইখানে যাওয়া যায়। আবার উল্টাটাও কিন্তু, যেহেতু এটা কি আনডিরেক্টেড এটা, এই জন্য এখান থেকে এখানে যাওয়া যায়, আবার এখান থেকে এখানে যাওয়া, দুই দিকেই কিন্তু। তো এখানে ধরো আমরা এটা ইউ, এটা ভি। ঠিক আছে, তার মানে এখন আমাদের ইউ আর ভি ইনপুট দিবে, কতবার ইনপুট দিবে, যতগুলো এজ আছে এই এজগুলো ইনপুট দিবে আমাদের। তাই যতগুলো এজ আছে, দেখো এখানে 6 আছে, তার মানে এই পরবর্তীতে 6টা লাইন আমাদের ইনপুট নেবে। তার মানে কি 6টা লাইন আমরা কি লুপ চালা ইনপুট নিতে পারি। এজের সমান আমাদের এজে কি দিবে, একটা ইউ দিবে, একটা ভি দিবে, এবং আমাদের ইউ ভি ইনপুট দিবে, ইউ ভি। এবং আমরা বলছিলাম কি ইউ থেকে ভিতে গেলে, ইউ থেকে যদি ভিতে যাওয়া যায়, এটা যদি ইউ হয় এটা যদি ভি হয়, তাহলে এইটা যেই ঘরে যায়, যেমন 1-এর সাথে কানেক্টেড কিনা যার যার সাথে কানেক্টেড ওইটা বসায় দিব আমরা। আচ্ছা, তার মানে জিআরএ গ্রাফ, এই যে আমরা ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, গ্রাফ ইউ থেকে ভিতে যাওয়া যায়, তার মানে কি এটা 1 করে দিব। যদি ইউ থেকে ভিতে যাওয়া যায় তাহলে এটা 1, আর যদি না যাওয়া যায় তো তাহলে 0 বসাইতাম। এবং আমাদের এটা কি, যেহেতু বাই ডিরেকশনাল গ্রাফ, মানে কি উভয় দিকেই যাবে, তার মানে ভি থেকেও ইউতে যাবে, তাই আমরা ভি থেকেও ইউতে 1 বসায় দিলাম। কারণ কি, কারণটা আমি এখানে লিখে দিই। কারণ এটা হচ্ছে কি আনডিরেক্টেড গ্রাফ। আর যদি এটা ডিরেক্টেড হইতো তাহলে শুধুমাত্র যেই দিকে আমাদের এজ, মানে যেই দিকে আমাদের যাওয়া যায় শুধু সেই দিকটা দিতাম। ঠিক আছে,
এতটুকু কি বুঝছি আমরা? এতটুকু বুঝছি? দেখো তো এতটুকু বুঝছি কিনা। জি ভাই বুঝছি। আচ্ছা এখন হচ্ছে আমাদের গ্রাফটা ইনপুট নেওয়া কিন্তু শেষ। এতটুকুর মাধ্যমে হলো আমাদের জি ভাই বুঝতে পারছি এতটুকু। আচ্ছা এতটুকুর মানে হচ্ছে আমাদের গ্রাফটা ইনপুট নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের গ্রাফটা প্রিন্ট করতে হবে। এখন যেহেতু আমরা প্রোগ্রামিং করি, আমাদের তো গ্রাফ কোনোভাবেই এইভাবে প্রিন্ট করা সম্ভব না। এইভাবে প্রিন্ট করা তো সম্ভব না, এটা তো আমরা খাতা কলমে সিমুলেশন করব। তার মানে আমাদের প্রিন্ট করব হচ্ছে এইটা, তাই না? তার মানে যেখান থেকে যেখানে যাওয়া যায় ওখানে ওয়ানে, বাকি সবগুলো জিরো। এখন এই প্রশ্নের উত্তর দাও। আমরা তো জিরো বসাই নাই, শুধুমাত্র ওয়ানগুলো বসাইছি। তাহলে জিরোগুলো আমরা কখন বসাবো, বা বসাইছি কিনা বা বসাবো কিনা এটা বলো। বা কোথায় বসাইছি, আমরা কি বসাইছি জিরোগুলা? গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি, এই কারণে সবগুলো মান 0 হয়ে গেছে। রাইট। আমরা যখন একটা গ্রাফের এই যে গ্রাফটা ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে আমরা গোলবালি নিছি। গোলবালি মানে হচ্ছে মেইন ফাংশনের বাইরে এবং অন্য সব ফাংশনের বাইরে। এখানে কিন্তু অন্য কোনো ফাংশন নাই, এই ফাংশনগুলোর বাইরে আমি এটাকে ডিক্লেয়ার করছি। এটাকে বলা হয় গোলবাল ডিক্লারেশন। এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। এই গ্লোবাল ডিক্লারেশন করলে ভেরিয়েবলগুলোর মান অটোমেটিক জিরো হয়ে বসে যায়। যদি তুমি এই গ্রাফটাকে এইখানে ডিক্লেয়ার করতা, আমরা যদি এইখানে ডিক্লেয়ার করতাম এই মেন ফাংশনের ভিতরে, তাইলে একটা এক্সট্রা লুপ চালায়া, নেস্টেড লুপ, যেহেতু এটা 2b, একটা এক্সট্রা নেস্টেড লুপ চালায়া সবগুলোকে জিরো করে নেওয়া লাগতো আগে। এই ওয়ান করার আগে আমাদের জিরো করে নেওয়া লাগতো। এখন আমরা যেহেতু এটাকে গ্লোবাল ডিক্লেয়ার করছি, তাই এটাকে জিরো করে নেওয়া লাগে নাই। এখন হচ্ছে আমরা ইনপুট প্রিন্ট করব, মানে আমাদের গ্রাফটা প্রিন্ট করব। আমাদের নোড যতগুলো তার থেকে বেশি তো হবে না, তাই আমরা একটা নেস্টেড লুপ চালাবো আমাদের নোডের সমান। নোডের সমান কেন বলতেছি, আচ্ছা এখানে এই লাইনটার মানে হচ্ছে নেক্সট নিউ লাইন, মানে আমরা একটা জাস্ট একটা ফাঁকা নিউ লাইন প্রিন্ট করলাম। আর এখানে সি আউট মানে হচ্ছে প্রিন্ট এফ, ঠিক আছে? যারা সিতে কোড করো তাদের জন্য আমি একটু তাড়াতাড়ি করার জন্য এইভাবে লিখলাম। তো এখন আসলে এই জিনিসটার মানে কি, আমাদের এই যে এখানে এই যে এই জিনিসটা আমরা প্রিন্ট করতে চাই, এদিকে 5টা কেন, কারণ এখানে নোট 5টা আছে। এদিকে 5টা কেন, 5টা কারণ কি, এই যে আমাদের কাছে 5টা নোড আছে, এই 5টা নোড সর্বোচ্চ এই 5টা নোডের সাথেই কিন্তু একটা সম্পর্ক করতে পারে, মানে কি কমিউনিকেশন করতে পারে বা এজ থাকতে পারে। অন্য কোনো নোডের সাথে কিন্তু এজ থাকতে পারে না, হাওয়ায় এজ উড়ে আসতে পারে না। আমার কাছে নোডই আছে 5টা, তার মানে এই 5টা নোড ম্যাক্সিমাম 5টা নোডের সাথেই কিন্তু এজ গঠন করতে পারবে। আর আমাদের মূল উদ্দেশ্য কি, গ্রাফটা প্রিন্ট করা মানে কি আমাদের এজগুলো প্রিন্ট করতে হবে, সেই জন্য আমরা এইভাবে প্রিন্ট করলাম। এটা যদি এখন আমরা প্রিন্ট করি, আমরা যদি ইনপুটগুলো দেই, আমি ইনপুটগুলা আগে ইয়ে করে নেই, ইনপুটগুলো হচ্ছে নোটপ্যাড থেকে কপি করে নেই আসলে। এটা যদি আমরা এই ইনপুটটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে, তো আমি হচ্ছে ইনপুটটাকে আগে কপি করে নিলাম। এখন আমরা ইনপুটটা দিব এখানে, কি হলো, আচ্ছা এই চাপ দিলাম।
কপি হইতেছে না। আচ্ছা পেস্ট হয়েছে। এই দেখো আমাদের হচ্ছে ম্যাট্রিক্সটা প্রিন্ট হয়েছে। এখন আমরা যেই দাগাদাগি করছিলাম যেই পেজটা, সেই পেজটার সাথে যদি একটু মেলাই যে আসলে আমাদের ম্যাট্রিক্সটা সেই পেজটার মতো হয়েছে কিনা আমরা একটু দেখি। এখানে অনেক আঁকা আঁকি আছে, তো একটু ইগনোর করো, কষ্ট করে দেখো। দেখো 00110 এই প্রথম লাইনে 00110, তারপরে লাইনে কি 3টা 011, 3টা 011, তারপর কি 10010, দেখো 10010, তারপরে কি সবগুলা 1, শুধু এই যে একটা চারের বেলায় 0, তারপরেরগুলো দেখো 01010, 01010। তার মানে আমাদের যে গ্রাফটা ছিল, গ্রাফের ইনপুটের জন্য যে আমরা গ্রাফটা বানাইছি, সেই গ্রাফের রিপ্রেজেন্টেশনটা আমাদের ঠিক আছে, তাই না? জি ভাই। তাহলে এই যে এতটুকুই আসলে গ্রাফের রিপ্রেজেন্টেশন। এখন ধরো তুমি এই গ্রাফটার উপরে কোনো একটা অ্যালগরিদম চালাতে চাও, এখানে ধরো তুমি সেই অ্যালগরিদমটার যে ফাংশন, সেই ফাংশনটা লিখবা, ধরো সেই ফাংশনটার নাম হচ্ছে ওয়ান। সেটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। এখন এই এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, বা এই যে গ্রাফ রিপ্রেজেন্টেশনে কোনো প্রবলেম আছে কিনা 2D ম্যাট্রিক্সের মাধ্যমে। লিস্টের মাধ্যমে কিভাবে করে সেটা আমি সামনের ক্লাসে দেখব। লিস্টের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে, অ্যাডজেন্ট সিস্টেম ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করে সেই জিনিসটা। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। রাকিব? না ভাইয়া। আচ্ছা না ভাইয়া। আচ্ছা, আসিফ আর নিশুন কই গেল, হারাই গেছে নাকি? মিম, মিম বুঝছো? আচ্ছা মিম মেসেজ দিছে, বুঝছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভাই আমাদের আলমগীর স্যার এরকম যে অ্যালগরিদমে শিখাইছিল ভাই, ওইটা ইনপুট আমরা জানিছি না, ওইগুলো তো স্যার সে উল্লেখ করে দিছিল। তা আমিও তো এখানে ইনপুট উল্লেখ করেই দিলাম। এই যে ইনপুটগুলো তো না ভাই ওই যে কোডের মধ্যে আচ্ছা কোডের মধ্যে সেখানে ইনপুট উল্লেখ করে দিছে, কিন্তু সেটা হচ্ছে স্যার তোমাদের অ্যালগরিদমটা শেখানোর জন্য উল্লেখ করে দিছে। কিন্তু আমাদের তো প্রোগ্রামটাকে ডাইনামিক করতে হবে, যে কোনো ইনপুটের জন্য কাজ করে। আমরা যখন প্রবলেম সলভিং করি তখন আমাদের বলে দেয় না যে তোমার এই 5টা জিনিসের জন্য তোমার অ্যালগরিদমটা ডিজাইন করো। তোমাকে বলে যে তোমাকে একটা ভার্সাটাইল অ্যালগরিদম ডিজাইন করতে হবে যেটা সবগুলো ইনপুটের জন্য কাজ করে। আমি যে কোডটা করলাম, এখানে যত ধরনের ইনপুট দেখ, আমাদের কি ভাই রিপ্রেজেন্টেশন আপনার কোডটা অনেক ইজি ছিল, মানে ভালো লাগছে দেখা। তো এইটা হচ্ছে আসলে ভার্সাটাইল, যে আমাদের এখন যতগুলো এজ দেখ, এখন নোট যদি 100টা নোট দেয়, 1000টা এজ দেয়, তাও কিন্তু আমাদের এখানে অ্যালগরিদমটা রিপ্রেজেন্টেশন হয়ে গেছে। আমরা গ্রাফটাকে প্রিন্ট করলে পাওয়া যাবো যদি 100টা নোট দেয়। এখন স্যার হয়তো তোমাদের করাইছে 5টা নোট বা 5টা এজ দিয়ে, সেটা হচ্ছে ফিক্সড করে দিছে, সেই জন্য এইভাবে লুপ চালানো লাগে নাই, হয়তোবা এইভাবে প্রিন্ট করে নাই, আর যে কোনভাবে করছে আমি আসলে জানি না। তো এটা হচ্ছে ভার্সাটাইল একটা ওয়ে, যে তুমি যে কোনো প্রবলেমের জন্য যাতে এই সলিউশনটা বার করতে পারো, এটা ভার্সাটাইল কোড করে। তো আজকের ক্লাস এখানেই আসলে শেষ, অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেছে। এখন হচ্ছে কোনো প্রশ্ন থাকলে উত্তর দেবো। হ্যাঁ এখন প্রশ্ন থাকলে উত্তর দেবো, বলো। ভাই 250 প্রবলেম সলভ করার কথা বললেন 1 মাসে, ওইটা একটু যদি একটু বলতেন। আচ্ছা গুড, ভালো প্রশ্ন করছো। 250 প্রবলেমের একটা কোড ফোর্সেসের একটা প্ল্যান সেটআপ আছে, তো আমি ওই পেজটাতে যাই। ভাই ওটা ঢুকছিলাম, ওটা তো অলরেডি চলে গেছে অনেক টাইম চলে গেছে, তো তোমার সমস্যা নাই, এটা তো এমন না। আমি তোমাকে আগে বলি, খারাপ এটা হচ্ছে ব্লকটা। টাইম চলে গেছে কারণ তারা শুরু করছে আগে, তারা শুরু করছে হচ্ছে কত তারিখে, 1 তারিখে শুরু করছে না 9 তারিখে শুরু করছে, 1 তারিখে শুরু করছে এই মাসের। টাইম অনেক চলে গেছে। তারা হচ্ছে এই ব্লকটা দিয়েছে হচ্ছে একজন, যে আমরা একসাথে 1 মাস প্র্যাকটিস করবো, 2 উইক মানে 15 দিন চলে গেছে অলরেডি, 15 দিনের বেশি। এখন এই ব্লকটা তো তোমার কাছ থেকে হারা যাচ্ছে না, এই ব্লকটা কি তোমার কাছে হারা যাচ্ছে, এই লিঙ্কটা কি হারা যাচ্ছে?
বা সে কি না ভাই সে কি 1 মাস পরে এই লিংকটাকে মুছে দিবে বা সেই পেজটাকে মুছে দিবে? দিবে না। এটা কিন্তু কোড ফোর্সেসে এই লিংকটা কিন্তু থাইকাই যাবে। সো আমাদের 1 মাস পরে শুরু করতে সমস্যা কি? আমাদের 10 দিন পরে শুরু করতে সমস্যা কি? এখানে যা শুরু করা বলতে কি বুঝাইছে, সে কিছু প্রবলেম সেট দিয়ে দিছে যে এখানে এই যে এখানে 100 প্রবলেম আছে এ নাম্বারের এবং 100 প্রবলেম আছে বি নাম্বারের এবং 50টা প্রবলেম আছে সি নাম্বারের। এবং আমি কিন্তু প্রবলেমগুলো দেখছি এবং আমি কিন্তু প্রথম বেশ কয়েকটা প্রবলেম করছি এবং এই প্রবলেমগুলো কিন্তু খুবই ভালোভাবে বাছাই করা। আমার কাছে মনে হয়েছে খুব সুন্দরভাবে বাছাই করা হয়েছে প্রবলেমগুলো। হুট করে 100টা প্রবলেম ঠাস করে যে কোনো জায়গা থেকে নিয়ে তোমাদের দিয়ে দেয় নাই, ঠিক আছে? এটা বাছাই করা প্রবলেম, 100টা খুব ভালো প্রবলেম আমি দেখছি। তো বলছে কি প্রথমে এই প্রবলেমটাতে মানে এই ব্লকটার প্রথম টার্গেট হচ্ছে কি 100 সলভ করবে এবং 100 সলভ করবে হচ্ছে 20 দিনে, মানে হচ্ছে পার ডে 10টা করে প্রবলেম সলভ। এবং পরের যেই সি, যেহেতু আমরা জানি সি একটু কঠিন লেভেলের প্রবলেম, সি তো অবশ্যই কঠিন, তো সি হচ্ছে প্রতিদিন 5টা করে। তো এইভাবে তোমার 1 মাসের মধ্যে 250 প্রবলেম সলভ করার একটা টার্গেট তারা নিয়েছে। এখন তুমিও নাও সেই সেম টার্গেটটা। এখন এইখানে 30 দিনে 250 তোমার টার্গেট থাকবে সলভ করা। এখন 30 দিনের জায়গায় সর্বোচ্চ এটা যাতে 35 দিন হয়, বা তোমার ধরো প্রবলেম থাকলে ওপিসিতে সমস্যা ম্যাক্সিমাম 40 দিন, এর বেশি যেন না হয় যে হ্যাঁ করলাম লিস্ট তো আছে আমি 1 বছর লাগাই করলাম না। যেহেতু তোমাদের সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে, সামনের 1 মাস আমি শিওর তোমাদের কোনো কাজ থাকবে না, শুধু অনলাইন ক্লাস থাকবে, স্যারদের বকবকানি শুনবা, এছাড়া আদারওয়াইজ কোনো কাজ থাকবে না, আমি শিওর। আর থাকলেও সব কাজ সাইডে ফেলাই দাও, কারণ সামনে তোমার ক্যারিয়ারের জন্য 1 মাস চোখ বুঝা সব বাদ দিয়া এই যেইটা আছে এইটা করো। এটা করলে কি এখানে কোনো অ্যালগোরিদম লাগবে না, এগুলো সলভ করার জন্য দেখো কি কি লাগবে সে বলেই দিছে। এখানে অ্যালগোরিদমের মধ্যে শুধুমাত্র মনে করো এই যে বাইনারি সার্চ লাগবে, যেটা আমি অলরেডি শিখাইছি, আর দরকার হয় বাইনারি সার্চের একটা ক্লাসও নিব। এখানে দেখো কোনো গ্রাফ বা কোনো হাই লেভেলের প্রবলেম সলভিং লাগতেছে না। এই যে গেম হলো গিয়ে কি নিজের মতো করে বানানো, ব্রুট ফোর্স, গ্রিডি, জিওমেট্রি, 2 পয়েন্টার, এগুলো ছোট ছোট জিনিস। এই জিনিসগুলো আসলে তোমার লাগবে। আর এগুলো তুমি শিখবা কিভাবে? ওই যে আমি আজকে বললাম না, তুমি প্র্যাকটিস করবা আর সাথে সাথে শিখবা, সলভিং প্লাস লার্নিং। তো টার্গেট নাও প্রত্যেক দিন 10টা করে প্রবলেম সলভ করা এবং শেষের 5 দিন হচ্ছে শেষের 10 দিন হচ্ছে 5টা করে, তাহলে তোমার এই 250 প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই 250 প্রবলেম সলভ করলে তুমি অনেক বড় বড় অ্যালগোরিদম শিখতে তোমার সুবিধা হবে, অনেক কিছু তোমার জানতে সুবিধা হবে। এবং 250 প্রবলেম সলভ করলে তোমার মনে করবা যে তুমি অনেক দূর আগায় গেছো, অনেকটা আগায় যাবা প্রোগ্রামিং। কিন্তু যদি হেলায় 250 প্রবলেম রাইখা দাও, তাহলে মনে করবা তুমি যে জায়গায় স্টাক করে আসো আমার ক্লাস করতে পারবা, কিন্তু বেসিক্যালি কোনো লাভ হবে না, এই জায়গায় স্টাক করে থাকবা। ইনশাআল্লাহ ভাই, চ্যালেঞ্জ নিয়ে নিলাম, কালকে থেকে শুরু করব। ওকে, আর কালকে থেকেই করো। আর সবাই হচ্ছে গ্রুপে ধরো রাত্রে 11টা বা 11:30টার দিকে বইলো যে আমি আজকে 10টা প্রবলেম থেকে এতটা সলভ করছি। ধরো তুমি 10টা থেকে একদিন 9টা করলা, পরের দিন আবার দিয়ে দিবা যে 10টা থেকে আমি 11টা সলভ করছি, তার মানে 10টা থেকে 11টা মানে হচ্ছে তার আগের দিনের একটা করছি। এরকম একটা মানে প্রত্যেক দিন তুমি গ্রুপে বললে হবে কি যে তুমি যদি বলো যে আমি হ্যাঁ 10টা করছি, আরেকজনও বলবে হ্যাঁ আমি 10টা করছি, তাহলে যে করে নাই বা যে 5টা করছে তার মন চাইবে যে হ্যাঁ ও 10টা করছে আমিও 10টা করি। সবাই মিলে প্রোগ্রাম করলে তারপরে তোমরা কেবল শিখতে পারবে। একা একা প্রোগ্রামিংয়ে কখনো আগানো যায় না। যদি একা একা আগানো যেত তাহলে এই যে প্রোগ্রামিং কন্টেস্ট নামের জিনিস থাকতো না, হেলে এই যে অনসাইট এসএম আইসিবিসি এরকম কিছু থাকতো না, তাহলে সবাই শুধুমাত্র অনলাইনে কন্টেস্ট করতো। ঠিক আছে, টিম কন্টেস্ট করতে হবে, অনেক বেশি আইডিয়া ডিসকাস করতে হবে। আইডিয়া ডিসকাস করালে তোমার হবে কি, তুমি ধরো তোমার মাথায় একটা আইডিয়া আছে একটা প্রবলেমের, মিমের মাথায় অন্য একটা আইডিয়া আছে, যখন তুমি তোমার আইডিয়াটা শেয়ার করবা মিম বলবে হ্যাঁ এই প্রবলেমটা আমিও করছি এইভাবে, তখন তুমি মিমের আইডিয়াটা শিখলা, মিম তোমার আইডিয়াটা শিখলো, এতে করে তুমি 2টা আইডিয়া শিখলা, এক একজন আলাদা আলাদা 2টা আইডিয়া শিখলা। তো একা একা কখনো প্রোগ্রামিং শেখানো যায় না। কেউ যদি মনে করো আমি একা শিখা পাঠাই দিব, আমি কারোর সাথে শেয়ার করবো না, আমি কিপটামি করবো, আমি হিংসা করবো, তাহলে আসলে ভাই প্রোগ্রামিং হবে না। যদি হয়তো তাহলে আর আমি তোমাদের আজকে শিখাইতে আসতাম না। প্রোগ্রামিং হচ্ছে নলেজ শেয়ার করবা, নলেজ বাড়বে। ঠিক আছে, এনি কোশ্চেন আজকের ক্লাসে? জি ভাই। যদি কোনো প্রশ্ন না ভাই, না ভাই, ভাই ওই যে ব্লগ দুইটা ইয়ার বললেন লিংক দিয়ে দিবেন, একটা রিকার্শনের আর একটা হচ্ছে যে গ্রাফের। আচ্ছা, আমি লিঙ্কগুলো দিয়ে দিব গ্রুপে।
ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।